গুড ইভিনিং এভরিওয়ান। আর বাংলায় সবাইকে শুভ সন্ধ্যে। আহ, আম, আমরা আজকে আমাদের একটা নতুন পডকাস্ট নিয়ে এসেছি, যেখানে আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ডক্টর রুদ্রপ্রসাদ গোস্বামী। উনি সায়েন্টিস্ট, ইপিএফএল ভ্যালে, সিওন সুইজারল্যান্ড থেকে আজকে আমাদের এখানে জয়েন করেছেন অনলাইনে। তো আজকে ওনার থেকে আমরা অনেক কিছু জানবো। এবং আমরা ওখানে পড়াশোনার কি কি স্কোপ আছে, চাকরির কি কি স্কোপ আছে, এবং সর্বোপরি ওখানে জীবনযাত্রা কিরকম, মানে কিরকম ভাবে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ হ্যান্ডেল করা হয়, এবং যতটা আমরা সামগ্রিকভাবে আইডিয়া করতে পারি যে আহ, একটা বিদেশে গিয়ে প্রবাসী হিসাবে সেখানে জীবন কাটানো এবং সেখানে সমস্ত কিছু ম্যানেজ করে চাকরি করা এভরিথিং, এবং সেটা কিভাবে আমরা করতে পারি এবং কিভাবে সম্ভব, সেই সম্বন্ধে একটা সুন্দর ধারণা উনি আমাদের সবাইকে দেবেন। আশা করব আমাদের যারা দর্শক এবং যারা ফলোয়ার্স আছে, তারা সবাই সেখান থেকে উপকৃত হবে। এবং তার সাথে আমাদের সাথে প্রেজেন্ট আছে ডক্টর শ্রেয়া ভট্টাচার্য। আহ, এবং আমি, শ্রেয়া এবং রণদীপ তিনজনা মিলে আজকে মোটামুটি বলতে পারে একটা জমজমাট আড্ডার মতোই হবে, যেখানে পড়াশোনা এবং জীবন এই সব মিলিয়ে কথাবার্তা হবে। আহ, তো এখানে একটা সবচেয়ে সুন্দর ব্যাপার, সেটা হচ্ছে ডক্টর রণদীপ কিন্তু কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে, এবং উনার পড়াশোনা কলকাতা থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে তারপরে সিএসআইআর, এমসিআরআই ভাবনগর গুজরাট থেকে পিএইচডি করে তারপরে ইউরোপ যাত্রা। হ্যাঁ, তো এই পুরো জার্নিটা সম্বন্ধে এবং পুরো এই যে পথটা উনি দিয়েছেন, সেইটা সম্বন্ধে কিন্তু আমরা সবাই শুনবো আছি। তো শ্রেয়া, ওভার টু ইউ। আচ্ছা, রণদীপ বেসিক্যালি আমার জুনিয়র। আর ব্যাপারটা হচ্ছে আমরা দুজনেই কেমিস্ট্রি প্রিয় মানুষ, এবং হ্যাপেনিংলি ব্যাপার হচ্ছে রণদীপের ওয়াইফ হচ্ছে আমারই কলেজের কর্মরত কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো সেখানে একটা আলাদা আবেগের জায়গা তৈরি হয়, কারণ সবাই তাদের স্কুল আর কলেজকে ভীষণভাবে পছন্দ করে। তো সেইখানে আমারও একটা, ওখানে একটা খুবই আমারও কলেজ আমার খুব পছন্দের জায়গা। এবং আমরা বেসিক্যালি যখন আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা যখন স্টার্ট করেছিলাম কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রির এই জার্নিটা, তো সেখানে আমাদের পুরনো অনেক স্মৃতি আছে। তো সেই জায়গাগুলোর থেকে দাঁড়িয়ে এখন আমরা নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করছি। কিছুটা হয়েছি, কিছুটা আরো চেষ্টায় রয়েছি। তো ওভার টু ইউ রণদীপ, লেটস স্টার্ট। হ্যাঁ, থ্যাংক ইউ সৌমদা, শ্রেয়াদি দুজনেরই এত ভালো আমাকে ইন্ট্রোডিউস করার জন্য অডিয়েন্সের সামনে। And this is, I think, first time I am coming as a main or chief guest to for a podcast to share my journey in front of all of you. So যারা আমাকে মোটামুটি জানে না, হয়তো সৌমদা শ্রেয়াদি মোটামুটি আমাকে জানে, আর অনেক অডিয়েন্স হয়তো আমার ফ্যামিলি মেম্বার্স, অনেক বন্ধু বান্ধব থাকবে তারা আমাকে জানে, বাট যারা জানে না তাদের জন্য আমি একটু বলতে চাই যে আমার নামটা তো জানোই তোমরা, বাট আমি বর্তমানে ইপিএফএল ভ্যালে সিয়ন সুইজারল্যান্ডে অ্যাজ এ পোস্ট ডক্টরাল সায়েন্টিস্ট হিসেবে কর্মরত। অ্যান্ড বেসিক্যালি আমার এরিয়া অফ রিসার্চ হচ্ছে পোরাস মেটেরিয়ালস এর উপর। লাইক আমরা যেরকম স্পঞ্জ ইউজ করি, সেরকম যেমন স্পঞ্জ যেমন কোনো জলকে সাক করে নিতে পারে কোনো জায়গা থেকে আর অন্য জায়গা থেকে ট্রান্সফার করতে পারে, তো সেরকমই আমার একটা কাজ। আমার কাজ বেসিক্যালি পোরাস মেটেরিয়াল নিয়ে। যে পোরাস মেটেরিয়ালটা বেসিক্যালি is a synergistic combination of a material science and a chemical engineering, so that I can say. So আমার chemical engineering aspectটা হচ্ছে how to tune the pore to separate out such toxic gases or other chemicals from a mixture of chemicals or gases. And এরম ভাবে আমরা এখন আপাতত এগোচ্ছি একটা পাথওয়ের দিক দিয়ে। অ্যান্ড আমরা এখন চেষ্টায় আছি যে ওয়ার্ল্ডের থিনেস্ট ইয়েট হার্ড এনাফ মেমব্রেন কি করে বানানো যায় টু ইউজ দিস মেটেরিয়াল ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাস। সো দিস ইজ অল অ্যাবাউট মি। অ্যান্ড আমি একটা ফ্লো চার্ট বানিয়েছি যে আমি যাতে সুবিধা হয় অডিয়েন্সের জন্য, যে আমি আস্তে আস্তে কিরকম ভাবে মানে আমি এটাকে সাজিয়েছি পডকাস্টটাকে, যে আস্তে আস্তে আমি ঢুকবো যে কিরকম ভাবে আমার অ্যাডমিশন
গুলো ইজিলি access করা যাবে towards higher ranked universities, and what is the prospect of doing research in abroad compared to India. But being an Indian researcher, as I have done my PhD from India, I'm not going to have any kind of second thought of doing PhD in India or doing research in India. But every time there's some kind of head on tail, right? For everything. So I'm going to just coin about the pros things that how we can achieve some good things if we do some research areas in the abroad rather than India. So আমাদের যেহেতু এখানে এই পডকাস্টের মধ্যে অনেক বায়োলজিক্যাল ক্যান্ডিডেটসও আছেন, যারা বায়োলজি যাদের ব্যাকগ্রাউন্ড, তারা হয়তো ভাববে তাদের এই পডকাস্টটা খুব একটা কাজের নয়, বাট সেটা একদমই নয়। আসলে হচ্ছে মানে কেমিস্ট্রি ওতপ্রোতভাবে বায়োলজির সাথে জড়িত, কেননা কেমিস্ট্রি ইজ এ মানে আমাদের যে ফটোসিনথেসিস ইজ অল অ্যাবাউট কেমিস্ট্রি, রাইট? সো if we don't know what is photosynthesis and what chemicals or what exactly elements are involved in this kind of chain reaction, then there is no way that how we don't know about the photosynthesis, right? So, and এখনকার দিনে আমরা চেষ্টা করছি এমন অনেক মেটেরিয়াল দিয়ে আর্টিফিশিয়াল ফটোসিনথেসিস কি করে করা যায়। Even those results are really published in a good reputed journals, and I'm proud to say that I am also working in this field. So apparently beside this separation task, so there is no way of there is no other thought that we don't have any suitable fingerprint in biological stream, but our material can behave like mine of applications including biochemistry and some other biological fields, some biosensors, some kind of photodynamic therapy, some kind of cancer therapy, blah blah. সো আমার নেক্সট যে আলোচনাটার মধ্যে দিয়ে আমি যেতে চাই সেটা হচ্ছে প্লেস। ওয়াই সুইজারল্যান্ড এক্স্যাক্টলি? মানে আমি যেহেতু আমি এখানে কর্মরত, তাই আমার বক্তব্যের প্রথম যে প্রশ্নটা আসার কথা সবার তরফ থেকে সেটা হচ্ছে ওয়াই সুইজারল্যান্ড। মানে সুইজারল্যান্ড সম্বন্ধে মানুষের প্রথম ধারণা কি থাকে? ইটস এ ড্রিম ট্রাভেল ডেস্টিনেশন, রাইট? সো দের ইজ নো সেকেন্ড থট অফ দিস, বাট apart from this, I am here to present Switzerland as a work area. How good it is. How good it is. So first point টা মেবি অনেকের কাছে ভেগ লাগতে পারে, বাট সত্যিকারের কথা যেটা বলা যেতে পারে, যে প্রথম পয়েন্ট যেটা আমি রাখবো সেটা হচ্ছে there is a ample of captivating view while you are doing research, while you are working in the lab. So whenever you are opening your window, whenever you open your door in some point of time, in between some experiments, then your breathtaking view are welcoming you, and it's a kind of a mind rejuvenating thing for me, at least I can say. Second, you no need to travel. If you don't want to travel other country, you don't need to travel. You don't want to work, don't want to leave your workplace, don't want to work. Just go outside, have some other, just go some places which is very much famous, and just come back to your workplace, and yeah, it's your weekend done. And third, most importantly, যেটা সত্যিকারের বলা খুবই বাঞ্ছনীয়, ওয়ার্ল্ডের যদি আমরা কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখি, সুইজারল্যান্ড এর মধ্যে দুটো ইউনিভার্সিটি, ইটিএস জুরিক and EPFL সুইজারল্যান্ড, and with which I am associated, both are terrific. মানে আমার কাছে একটা রিসেন্ট কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর যে একটা স্ট্যাটিস্টিক্স আছে, সেটা আমি আপাতত আমি দেখেই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। আমি যেহেতু আমি ইপিএফএল এর সাথে অ্যাসোসিয়েটেড, ওই জন্য ইপিএফএল এর র্যাঙ্কিংটা তুলে ধরার চেষ্টা করছি। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং যেটা নতুন রিসেন্ট পাবলিশ হয়েছে, সেটাতে অ্যাজ এ কেমিস্ট ইন কেমিস্ট্রি ইট র্যাঙ্কড at 9 in world, and in chemical engineering it's at 10, and in physics is 11. Quite intriguing, right? So I'm really proud that I have associated with this institute, and apart from this, because travel destination is free, and beside this, your work in such a reputed institution, because everyone should dream that I should work in some kind of reputed institute. It's quite a synergy, right? So it's
এর থেকে ভালো কিছু হতে পারে না আমার মনে হয়। তো আমার মনে হয় এটাকে একটা মেইন মেইন লক্ষ্য রেখে অনেকে যদি চলে তাহলে আমার মনে হয় আই থিঙ্ক ইট উইল বি এ গুড অপশন। অ্যান্ড অবভিয়াসলি এই কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং আমার মনে হয় অনেকটাই ম্যাটার করে ইফ ইউ পুট দিস ইন ইউর সিভি অ্যান্ড ফর দ্য নেক্সট ফেজ অফ ইউর রিসার্চ, নেক্সট ফেজ অফ ইউর ক্যারিয়ার, ইটস অলওয়েজ সাউন্ডস গুড, রাইট? নেক্সট টপিক যেটা আমি বলবো, যেটা ওয়াই অ্যাব্রড নট ইন ইন্ডিয়া। মানে আমি যেটা প্রথমেই বলেছি যে আমি ইন্ডিয়া থেকে রিসার্চ করেছি। ইভেন আমার ইন্ডিয়ার রিসার্চ মানে আমার যেহেতু কোলাবোরেটিভ রিসার্চ ছিল, আমার ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার একটা কোলাবোরেটিভ আমার পিএইচডি, সুতরাং আমি ইন্ডিয়াতে বেশিরভাগ টাইম কাটিয়েছি। অস্ট্রেলিয়া আমি যেতে পারিনি কারণ ডিউ টু কোভিডের জন্য ওদের প্রচন্ড রকম ভাবে একটা বর্ডার রেস্ট্রিকশনস ছিল, ওই জন্য আমি যেতে পারিনি। বাট nations come first, that's why I didn't go for my PhD studies because আমার দাদা, আমরা দুই ভাই, আমরা দাদা বরাবরই ওই ইউএসএ after completion of masters in IIT Kanpur, he moved to University of Florida for PhD. বাট আমি চেয়েছিলাম, আমি ভেবেছিলাম যে ইউএসএ তে যাওয়া যেতে পারে, বাট ঠিক আছে, মানে একজন গেল তো আরেকজন না গেলেও এমন নয় রিসার্চ হবে না। বাট ওকে, বাট টু সাম এক্সটেন্ট আমি জয়েন করেছিলাম এমন একটা ল্যাবে, সেই ল্যাব পুরো ফাউন্ডেশন মেম্বার বলতে আমি একমাত্র ছিলাম। আমার বস উনি আমার কাছে একটা নিতান্ত এখনো পর্যন্ত মানে থাকবেনও, উনি আমার কাছে আইডল। অ্যান্ড ওনার সাথে আমার না দেখা হলে হয়তো আমার এই রিসার্চ জার্নিটা কমপ্লিট হতো না। কেননা ওনার কাছে আমি এখনো আমি ওনার কাছে মানে একটা ইমেজ ক্রিয়েট করতে পেরেছি। সো ফার আই নো দ্যাট যেটার জন্য অনেক পিএইচডি স্টুডেন্টস তার পিএইচডি বসের কাছে এই ইমেজটা ক্রিয়েট করতে এখনো পর্যন্ত পারেন। তো বাট আমরা দুজনে একসাথে কাজ করেছি, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা স্টুডেন্ট প্রফেসর রিলেশনশিপটা আমরা দুজনে একসাথে কাজ করেছি। ইভেন আমরা প্রথমের দিকে আমরা কেমিক্যাল আনানোর থেকে শুরু করে সমস্ত ইনস্ট্রুমেন্টের থেকে শুরু করে সমস্ত কাজ আমরা একসাথে করেছি। বাট টু সাম এক্সটেন্ট আমরা কোথাও গিয়ে একটু ডিফিকাল্টি ফেস করেছি, যেটার জন্যই আর কি আমার এই পয়েন্টটা ডিসকাস করা। ফার্স্ট অফ অল হচ্ছে চিয়ার আপ মেন্টালিটি ভার্সেস ক্র্যাপ মেন্টালিটি। ক্র্যাব মেন্টালিটি মানে যেটা হচ্ছে, মনে করো আমি এটা দেখেছি, হয়তো সবার ক্ষেত্রে নাও হতে পারে, আমার ক্ষেত্রে এটা প্রচলিত মানে হয়েছে। কোনো একজন ভালো কাজ করতে গেলে কেউ যখন পুল ডাউন মেন্টালিটি, মানে তুমি কাজ করছো, তোমাকে কিন্তু নিচে নিয়ে আসার জন্য মানুষ কিন্তু অনেকেই তোমার চারপাশে ঘোরাফেরা করবে, যেটা আমি কিন্তু ইন্ডিয়াতে অনেক ফেস করেছি। ঠিক আছে, আমি স্ট্রাগল, there is no taste of success if you don't have any failure, right? So if you start from the success, there is no taste. So if you start from the failure and then you got success, you will be able to have the real taste, right? So আমি এই ধরনের মেন্টালিটি ফেস করেছি। বাট আমার মনে হয় মানে রিসার্চ ইজ এ জার্নি, মানে যেটা কোনোদিন শেষ হবার নয়। যেটা শেষ হয় সেটা হচ্ছে ফুয়েল, বাট সেটা যদি তুমি মানে অল টাইম রিচার্জ করতে থাকো নিজেকে, কিপ অন চার্জিং, কিন্তু রিসার্চ কোনোদিন শেষ হবে না। অনেকের ফুয়েলটা শেষ হয়ে যায় ডিউ টু সাম আদার অবস্টাকলস, আদার বটলনেকস। বাট এই ক্ষেত্রে আমিও কিছুটা ফেস করেছি ডিউ টু সাম ফান্ডিং ইস্যুস বলতে পারো, ডিউ টু সাম সারাউন্ডিংস বলতে পারো, ডিউ টু সাম delaying of receiving chemicals বলতে পারো, due to some inaccessibility of instrument at the right time বলতে পারো। অনেক কিছুর একটা কোলাবোরেটিভ একটা বটলনেকস এটা আমি ফেস করেছিলাম। বাট যেটা মানে সত্যিকারের যেটা ক্রাফট মেন্টালিটি যেটা বলছি, সেটা সত্যিকারের ওয়ান অফ দ্য আর কি পায়োনিয়ারিং বটলনেক, যেটা এখানে ক্ষেত্রে একদমই নেই। আমি আই এম রিয়েলি প্রাউড দ্যাট এখানে মানে আমি দেখেছি এখানে মানুষজন যদি কাজ করে আর যদি সেটা ভালো রেজাল্ট হয়, সেটাকে cheer up process is way more better compared to this kind of crap mentality. Second, focus in fundamentals. আমাদের এখানে বাইরে যেটা হয় সেটা ফান্ডামেন্টাল রিসার্চের উপর প্রচন্ড রকম ভাবে ফোকাস করা হয়, যেটা ইন্ডিয়াতে আমি একটু হলেও আমি দেখেছি যে হয়তো সব ল্যাবে নয়। তুমি হয়তো আপনারা হয়তো কেউ হয়তো করতেই পারে, হয়তো কেমিস্ট্রি ল্যাবে হয়তো ফিউর ফান্ডামেন্টাল রিসার্চ করছে, ঠিক আছে, সেই ল্যাবে ফান্ডামেন্টাল রিসার্চ হবে, এটা খুব স্বাভাবিক। বাট আমি হয়তো একদমই নতুন এই ল্যাবে, আমি হয়তো আই এম দ্য নিউ কামার ফর দিস ল্যাব, আই নিড টু লার্ন সামথিংস ফ্রম দিস ল্যাব, রাইট? In that case, I need to
I need to learn from the seniors. But there is no other protocols that I need to follow and I can learn by myself. বাট এইখানে সেটা হয়, সেখানে সমস্ত খুব সিস্টেমেটিক, সমস্ত জিনিসের একটা করে এসওপি, স্ট্যান্ডার্ড অফ প্রোটোকল, যেটাকে আমরা এসওপি বলি, সেটা অপারেটিং প্রসেস, সেটা সব জায়গায় আমাদের গুগল ড্রাইভে থাকে। তুমি যেটার উপর কাজ করো সেখানে তুমি অল টাইম অ্যাক্সেস করতে পারো। তুমি পড়াশোনা করো, তুমি নিজে যেটাকে প্র্যাকটিস করো, তুমি সড়গড় হয়ে যাও, তারপরে তুমি নিজে অ্যাপ্লাই করো নিজের কাজের উপর। তুমি এরকম ভাবেই আর কি কনফিডেন্সটা বিল্ড আপ হয় এখানে। বাট আমি দেখেছি ইন্ডিয়াতে মোস্ট অফ দ্য কেসেস আমি যেটা ফেস করেছি, spoon feeding. Spoon feeding is not a, I believe, a research, right? So, but where developing skills in abroad is one of the focused area, I believe. এখানে তোমাকে হয়তো একজন কেউ শেখাবে, প্রথমে শেখালো, দুবার শেখালো, বাট তিনবারের জায়গায় তোমাকে বলবে যে why you are not doing it by yourself, why can't you do it yourself? বাট তোমার এইটা শুনে তোমার মনে হবে না সত্যিই তো আমার শেখাটা খুব দরকার, কেন শিখবো না, এটা হয়তো পরবর্তীকালে আমার কাজেও আসতে পারে। তুমি সুতরাং নিজে থেকেই শেখার চেষ্টা করবে, সেটা এরম ভাবে কনফিডেন্সটা বিল্ড আপ হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেটওয়ার্কিং, যেটা খুবই ইম্পর্টেন্ট। যত তুমি বাইরে যাবে তত তুমি ডিফারেন্ট কালচারের সাথে অ্যামালগামেশন তোমার হবে। অ্যামালগামেশন হওয়ার সাথে সাথে তুমি নেটওয়ার্কিং বিল্ড আপ করতে পারবে। তুমি হয়তো তুমি ইন্ডিয়া থেকে হয়তো আমি ইন্ডিয়া থেকে খুব রেয়ারলি কনফারেন্স অ্যাটেন্ড করতে পেরেছি, যেটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, যেখানে আমি অনেক ফরেন ডেলিগেটস এর সাথে দেখা করতে পেরেছি, আমার মনে পড়ে না। বাট আমি এই ক্ষেত্রে দেখেছি যারা পিএইচডি স্টুডেন্ট এখানকার, তারা মোস্ট অফ দ্য কেসেস যারা রিনাউন্ড যে সমস্ত কনফারেন্স এখানে অ্যাটেন্ড করতে পারে, ইভেন সেখানে যারা ডেলিগেটস আসে, যারা নিজের ফিল্ডের রিসার্চার আসে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট বাড়াতে পারে, তাদের সাথে ডিসকাস করতে পারে, তাদের ফ্লজ জানতে পারে, তাদের কাজের প্রতি তাদের এখন মডার্ন ডে যে কাজের প্রতি যাদের যে প্রসেস সেটা সম্বন্ধে অবগত হতে পারে, যেটা মানে এখানকার একটা ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ আমার মনে হয়। তো এই হচ্ছে আমার কতকগুলো মানে সিলেক্টেড পয়েন্টস দ্যাট really really motivates me that to choose abroad apart from India. Otherwise আমিও ইন্ডিয়া থেকে পিএইচডি করেছি, I have published very good papers in my time, and so তাও আমি বাইরে এসে বুঝতে পারি আর কি কোথায় আমাদের লুপ হোলস গুলো ছিল। অতটা বাইরে না এলে কেউ মানুষ বুঝতে পারে না যে কোথায় লুপ হোলস গুলো ছিল। তারপর হচ্ছে সবচেয়ে বড় একটা যে জিনিস, যেটা হচ্ছে ফান্ডিং এর জন্য এখনো পর্যন্ত আমাদের প্রচন্ড রকম ভাবে স্ট্রাগল করতে হয় ইন্ডিয়াতে। আমি নিজে নিজে অ্যাজ এ ইন্ডিয়ান পিএইচডি স্টুডেন্ট আমি হয়ে বলছিলাম, আমার ক্ষেত্রে আমি ফান্ডিং এর জন্য আমি অনেক রকম আমার বাধা অতিক্রম করতে হয়েছে, যেটা এখনো আমি দেখছি কন্টিনিউয়াসলি অনেক রিসার্চারদের সেটা সম্মুখীন হতে হচ্ছে, যেটা এই ক্ষেত্রে বাইরে পিএইচডি স্কলার বা পোস্ট ডক্টরাল স্কলারদের সেটা হয় না। কেননা ফান্ডিং স্কিম, there are a lot of ample of funding schemes are available which you can apply by yourself, or you can be several students can apply by yourself, or several professors can apply for you, and those funding schemes are really lucrative, and those paying scales are really good. And তোমাকে কোনোদিন তোমার কেমিক্যালের জন্য চিন্তা করতে হয় না। সেটা আমি মানে আমার ক্ষেত্রে আমি খুব একটা মজার ঘটনা আমি বলি। আমার পিএইচডির সময় আমি যখন আমি আমার কাজ করতে শুরু করি, তখন আমাদের কেমিক্যালের দাম প্রচন্ড বেশি, তখন আমরা খুব কম কেমিক্যাল নিয়ে কাজ করি। সুতরাং এখন আমার সেই মেন্টালিটিটা এখনো ছিল 1 বছর আগে অব্দি। আমি যখন কম কেমিক্যাল নিয়ে কাজ করছি, তখন আমার পোস্ট ডক্টরাল সুপারভাইজার বলছেন যে why you are using this much chemical where the chemicals are lots of we have a lot of chemicals, right? Then আমি বলি যে এটা দাম অনেক। আসলে আমার আসলে আমার সেই মেন্টালিটিটা ঘুরতে, তখন আমি বললাম, উনি জিজ্ঞেস করলেন যে কত দাম। আমি বললাম একটা this is around something this, which is really high for me if I'm doing research in India, right? And then উনি বলেন so what? we have just developed, we have wasted a lot of millions of rupees, millions of dollars to just optimize such reaction. So no need to worry, go for it. For large scale reaction, you need to optimize your reaction with some large scale or batch experiment, right? So then some motivation always get always coming from your supervisor that okay, we can proceed.
So in this way, you don't need to think about the funding, you don't need to think about the chemical, or don't need to think about the precursors, that what are really costly in India, and delaying in the process, delaying in the delivery. Most importantly, if you order this chemical today, it will be delivered by tomorrow, or one day after tomorrow. This is really fast process. And more importantly, hands on experience with instruments. Most of the institute এখনো ইন্ডিয়াতে যেটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইনস্ট্রুমেন্টের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দিতে পারে না, কারণ অনেক অনেক কারণের পিছনে। কারণ ইনস্ট্রুমেন্টের দাম, সেটা একটা ওয়ান অফ দ্য বটলনেক। সেকেন্ড হচ্ছে তারা অনেক সময়ই ভাবে যে এই ইনস্ট্রুমেন্টটা আমাদের অর্ডার করতে এত সময় লেগেছে, কাঠ খড় পোহাতে হয়েছে, এরপর যদি বাই চান্স এটা যদি খারাপ হয়ে যায় তখন এটা সম্পূর্ণ দায়ভার কে নেবে। তো এই জিনিসগুলো মাথায় কাজ করে, এটাতে আমাদের কোনো রকম দ্বিমত নেই, এটা দেয়ার ইজ নো সেকেন্ড থট, রাইট? সো বাট এই ক্ষেত্রে সমস্ত ইনস্ট্রুমেন্ট, এখানে ক্ষেত্রে আমি দেখেছি আমার সমস্ত ইনস্ট্রুমেন্ট অল টাইম অ্যাক্সেসিবল। ফার্স্টে তোমাকে ট্রেনিং দেওয়া হবে, তারপর তোমার একটা এসওপি থাকবে। এসওপি যদি নাও থাকে, তুমি প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, তোমার মানে যে কোনো সময় তুমি প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করে তুমি সেই ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে তোমার হ্যাঁ স্কিল বাড়াও। সেই স্কিল বাড়িয়ে তুমি সেই ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে তুমি ইউজ করতে পারো, যেটা বাইরে ওয়ান অফ দ্য, মানে যদি কেউ বাইরে পিএইচডি, ইন্ডিয়াতে পিএইচডি করে পোস্টডকের জন্য বাইরে ইন্টারভিউ দেয়, আই হ্যাভ অলসো ফেসড দিস কাইন্ড অফ কোয়েশ্চেন, দ্যাট all of the instrumental techniques you have performed by yourself. Then I need to say that, I have to say that no, sorry, most of the skills I have, but not all of the instrument. And এখানে সেক্ষেত্রে সেটা আমি হয়তো বলতে পারবো পরবর্তীকালে যে no, I have used all of the instruments by myself and I have these skills, right? সো এটা এই ক্ষেত্রে প্রচন্ড রকম ভাবে একটা অ্যাডভান্স, এন্ড যেটা পরবর্তী ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো, যেখানেই পরবর্তীকালে ওরা বা যারাই প্রতিষ্ঠিত যে কোনো জায়গাতেই হোক, যে কোনো সেক্টরেই হোক, হয়তো ফার্মা বা যে কোনো হয়তো রিসার্চ সায়েন্টিস্ট ইন ইন্ডাস্ট্রি, সেই সমস্ত ক্ষেত্রে যদি ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে সড়গড় জ্ঞান থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই সমস্ত জিনিসগুলো গ্র্যাব করতে অনেক সুবিধা হয়। যেটা মানে যদি না থাকে, সেটা সেক্ষেত্রে অনেক সময় লেগে যায়। ওকে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, এটা ওয়ান অফ দ্য, মানে বলবো খুবই তথ্য, মানে ইনফরমেটিভ এই পডকাস্টের জন্য সেটা হতে পারে। তো এই ক্ষেত্রে আমি আমি খুব একটা আমি যেহেতু পোস্ট ডক্টরাল স্টুডেন্ট, আমি সেহেতু অতটা ব্যাচেলার্স বা মাস্টার্স এর রিকোয়ারমেন্ট সম্বন্ধে অতটা অবগত ছিলাম না। বাট আমি পডকাস্টের জন্য একটু পড়াশোনা করেছিলাম যে হাউ দে আর গেটিং ইনটু দিস বিপিএফএল এরেনা, রাইট? অ্যান্ড আমি এখানে দেখছিলাম যে ফর ব্যাচেলার্স, মানে আমার যেটা মনে হয় ব্যাচেলার্স এর জন্য খুব একটা, মানে অবভিয়াসলি যেটা মোস্ট ইম্পর্টেন্টলি আমার মনে হয়, যদি তোমার রিসার্চের প্রতি ডেডিকেশন থাকে, তুমি হয়তো ব্যাচেলার্স বা মাস্টার্সের সময়তেই তুমি ইন্ডিয়াতে থাকাকালীন কোনো না কোনো অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে তুমি নিজের রিসার্চ স্কিল বাড়ানোর চেষ্টা করো। সেই রিসার্চ স্কিল বাড়ানোর চেষ্টা করতে করতে তোমার যদি মানে নিতান্তই কাজ করতে ইচ্ছা হয়, বা কাজ করার প্রতি তোমার যদি ডেডিকেশন থাকে, তোমার মনে হয় সেক্ষেত্রে নাই বা হলো ফার্স্ট অথার পেপার, নাই বা হলো সেকেন্ড অথার পেপার, বাট অ্যাটলিস্ট ইউ শুড হ্যাভ সাম কন্ট্রিবিউশন ইন সাম journals, and that is more than enough in doing in applying. If you apply this kind of universities which doesn't which maybe not directly looking to the TOEFL or GRE scores, but also in the journal, if you have the research skills or not, and if you have the team work ability or not, they are really looking into it. মানে আমি এখানে সবাইকে মোটামুটি জিজ্ঞেস করেছি তাদের ক্ষেত্রে, তারা how they are get into it, and তাদের মোস্ট অফ দ্য কেসেসে তাদের কিন্তু অনেকেরই জিআরই কিংবা টোয়েফেল স্কোর নেই, and which was really attractive for me. বাট তারা বললো যে তারা বলেছে আমাকে, তারা রিসার্চ, তাদের একটা দুটো পাবলিকেশনস বা তাদের কন্ট্রিবিউটিং কিছু স্কিল তাদের অলরেডি সেটা শো আপ করতে পেরেছে, তার জন্য সেটা একটা অনেক অ্যাডভান্টেজ তাদের প্রোভাইড করতে পেরেছে আর কি। তো মাস্টার্স আর ব্যাচেলার্স এর জন্য এই রুলগুলো যেটা আছে, যে জাস্ট নর্মাল প্রসেস, যে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট, তারপর কোর্স সিলেকশন, তারপরে যদি জিআরই বা টোয়েফেল থাকে দ্যাট ক্যান বি অ্যাডিশনাল, অ্যান্ড যদি রিসার্চ পাবলিকেশন থাকে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য criteria to decide whether this candidate should go through or not. And PhD এর ক্ষেত্রে সেটা ডিরেক্টলি প্রফেসরের সঙ্গে ইন্টারাকশনের ব্যাপার একটা হয়ে যায়। তারপরে প্রফেসরের উপর ডিপেন্ড করে, তোমার যদি প্রফেসর সিভির উপর প্রতি প্রফেসরের যদি একটা ইন্টারাকশন থাকে, যদি লাইকিং থাকে, তাহলে থিংস উইল গো স্মুথলি, রাইট?
And yeah, this is all about admission requirements. What else? Hmm, uh, what else? What I can discuss? The part-time monetary involvements and payment for part-time jobs. So এটা আমি অনেক জায়গাতেই দেখেছি, অনেকে পিএইচডি করার সময় সেটা তাদের তাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়, মানে সাস্টেন করাটা, তাদের তাদের পার্ট টাইম জব করতে হয়। বাট টু বি অনেস্ট, মানে আমার যে কজন জুনিয়র এখানে পিএইচডি করছে তারা কিন্তু কেউ পার্ট টাইম জব করে না, কেউ করে না। তাদের এখানকে সুইজারল্যান্ডের স্যালারি স্কিমটা এতটাই ভালো, এতটাই লুক্রেটিভ, সাস্টেন করার জন্য মোর দেন এনাফ, more than enough. আমার মনে হয় highest, if I'm not wrong, the highest paying salary in PhDs among all Europe and as well as other countries, areas. But যদি কেউ পার্ট টাইম জব করতে চায় সেটাও পসিবল, সেটাও পসিবল, কারণ এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা প্রচুর রকম ভাবে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। 41 hours per week you need to work, and you need to take vacation for sure. After 3 months you need to have your vacations at least for continuous 2 weeks, otherwise HR will contact you why you are not taking vacations. Then it's a really cool thing that people are also thinking of it. And there are several rules, there are several things that there are several tools in their category that how to measure the good relationship between student and professor. So they regularly keep on tracking the relationship between student and professor by some tools, which is really good for me, because এরকম যদি কোনো টুল মানে ইন্ডিয়াতে হতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। মানে জিনিসটা, মানে অনেকেই আছে বলতে পারে না যে, বাট বলতে না পেরে অনেককে মানে অনেক দিন ধরে রিসার্চ করে যাচ্ছে, তাদের হয়তো কিছু সাকসেস পাচ্ছে না, বাট তাও এমন সময় তারা কি আটকে পড়েছে, তারা হয়তো বেরিয়ে আসতেও পারছে না, না অন্য কিছু মানে অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারছে না। বাট ইফ মানে এই ধরনের জিনিসগুলো যদি আগে থেকে হয় তাহলে আমার মনে হয় একটু ইমপ্রুভমেন্ট কোনোভাবে হতে পারে। আর ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটা বললাম সেটা তো নিশ্চয়ই। আর সবচেয়ে বেশি হচ্ছে সোশ্যাল লাইফে ইনভলভমেন্ট। এখানে অনেক রকম কালচারাল থিংস, মানে এখানে অনেক ধরনের মানুষের সাথে মানুষের আলাপ, যেটা সোশ্যাল নিজের নিজের কনফিডেন্স স্কিলকে ডেভেলপ করার জন্য অনেকটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। মানুষ চাইলেই এখানে হাইকিং এ যেতে পারে। ওয়ান অফ দা প্রোফাউন্ড ইন্টারেস্ট ইন সুইজারল্যান্ড, মানুষ হাইকিং এ যায়, মানুষ কায়াকিং এ যায়, মানুষ কোথাও এই আজ এখন যেমন ইউরো কাপ চলছে, একসাথে ইউরো কাপ দেখা বা একসাথে সমস্ত কিছু এনজয়, মানে এখানে মানুষজন কাজ যেমন করে পাশাপাশি এনজয়টাকেও গুরুত্ব দেয়। কেননা এমন নয় যে সারাক্ষণ ওই যে আমি বললাম যে রিসার্চ কোনোদিন শেষ হবে না, কিন্তু তোমার ফুয়েল শেষ হবে। তো ফুয়েলটা হচ্ছে তোমাকে একটু সময় দিতে হবে, নিজের পার্সোনাল টাইম, যেটা এখানে ক্ষেত্রে সত্যিকারের মানুষজন, চারপাশের মানুষজন সত্যিকারে তোমাকে মানে যদি নিজস্ব কেউ কেউ যদি তুমি হয়তো একা বসে আছো, তোমার ভালো লাগছে না, তুমি দেখবে তোমার আশেপাশে যদি সত্যি কোনো বন্ধু এসে তোমাকে জিজ্ঞেস করবে, চল লেটস গো ফর এ কফি, uh, what's going on, I need to learn your research, kind of thing. So this really gets more it's really motivating for me, and it really help to boost off my day-to-day confidence, right? And কস্ট অফ লিভিং, হ্যাঁ মানে কস্ট অফ লিভিং ওয়ান অফ দা, মানে বুঝতে পারছি সুইজারল্যান্ড যেমন পে করে, কস্ট অফ লিভিংটাও সেরকম। বাট ইন ভিউ অফ দিস, it depends on tax to tax, because several areas are having several cantons are having several tax policies. মানে আমি যেখানে থাকি সেখানে ট্যাক্সটা কম, আর খরচাটাও কম আমার আমার যে জায়গাটা। বাট এমন অনেক জায়গা আছে সেখানে খরচাও অনেক বেশি। বাট it depends on your thinking, how you can save, how you can proceed. It's not that people cannot save here, right? So you need to save, or you have to save by doing something. And more importantly, যেটা সুইজারল্যান্ড বা ইউরোপিয়ান কান্ট্রিতে মোস্ট অফ দ্য কেসেস যেটা আমরা দেখে এসেছি, বা যেটা আমিও জানতাম না, আমি এখানে আসার পর জানতে পারি, লুক্রেটিভ পেনশন স্কিম, and which is very good, and it's unemployment benefits. মানে এটা হচ্ছে হয়তো কোনোভাবে পিএইচডির পরে তোমার হয়তো সময় লাগছে পোস্টডক পেতে বা অন্য কিছু কাজ করতে, ওরা লাস্ট স্যালারির 70% ফর 1 year তোমাকে প্রোভাইড করে, টু জাস্ট সার্চ, টু জাস্ট মেনটেন ইউর
focus in your search, and which is really good. মানে আমি এটা কোথাও দেখিনি। and পেনশন স্কিম অলওয়েজ গুড, মানে আফটার আমাদের এখানে 4-5 বছরের পর তুমি যদি অন্য কোথাও মুভ করতে হয়, তুমি ইউ ক্যান সুইচ টু আদার প্লেস, you can transfer your pension, but at the same time you can also take out your pension while you are living. So, and pension schemes are really lucrative and really good for sustaining the next phase of life, which is really beneficial, right? And yeah, so আপাতত আমি মোটামুটি কভার করতে পেরেছি মনে হয়। যতটা মানে আমার আমার কাছে মনে হয়, আমার কিছু কোশ্চেন যদি থাকতে পারে কারোর কাছে, অডিয়েন্সের নিশ্চয়ই অনেক কিছু কোশ্চেন থাকতে পারে, তো সেটা ভালো হয়। আমি হয়তো আমার তরফ থেকে বললাম, বাট যারা বাডিং রিসার্চার, বাডিং সায়েন্টিস্ট, বাডিং থিংস, তাদের কাছে অনেক প্রশ্ন আশা করতে পারি আমি। সো ওভার টু ইউ। সো আচ্ছা, দর্শকদের কাছ থেকে আমরা একে একে প্রশ্ন নিয়ে নেবো। আমরা অনুরোধ করছি দর্শকদের প্রশ্ন করার জন্য। তো শ্রেয়া, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমিও জিজ্ঞেস করতে পারো। আমার তো বেসিক্যালি যে কথাগুলো বললো সেগুলো তো খুবই একটা ক্রুশিয়াল পার্ট, যে আমাদের ইন্ডিয়াতে যে রিসার্চ হয় না, কথাটা খুবই ভুল। রিসার্চ হয়, বাট ডেফিনেটলি আটকে থাকে ফান্ডিং এর জন্য। আমরা একটা কেমিক্যাল অর্ডার করলে সেটা হয়তো যতদিনে এক্সপেরিমেন্টটা আমরা করার প্ল্যান করেছি ততদিনে হয়তো মানে আমাদের ধার দেনা করে পাশের ল্যাব থেকে কেমিক্যাল নিয়ে আসতে হয়, তারপরে যখন এক্সপেরিমেন্টটা হয়ে গেছে তখন হয়তো এসে জিনিসটা পৌঁছালো। রণদীপ সেটা বুঝতে পারবে, এটা একটা খুব। আর প্লাস রণদীপ এই মুহূর্তে আমি জানি না ওখানে আছে কিনা, ও আমার সেকেন্ড ইনস্টিটিউটে রয়েছে, সেটা হচ্ছে ইএসআরএফ, তাই না রণদীপ? হ্যাঁ, আমি এখন নেই, এখন পিএফএল ই আছি। আমি এসআরএফ হয়তো আবার বেশ কিছুদিন পর হয়তো যাবো। সেখানে আর একটা জিনিস যেটা মানে ইনফ্যাক্ট রণদীপও মানবে, সেটা হচ্ছে সিনক্রোট্রন নিয়ে যারা কাজ করে, রেডিয়েশনস নিয়ে যারা কাজ করে, সেটা ইউরোপের মতন কোথাও আই গেস কোথাও কাজ হয় না। মানে লাইক আইসিটিপি বলো বা ইএসআরএফ বলো, এইগুলো জায়গাগুলোতে যারা একদম বিম লাইন্স নিয়ে একদম পুরো রেডিয়েশনের ওই ডেটা গুলো নিয়ে, মানে সিনক্রোট্রন ডেটা নিয়ে কাজ করতে চায়, সেটার জন্য দ্য বেস্ট প্লেসেস দি ইউরোপ, রাইট? এক্স্যাক্টলি, আই সেকেন্ড ইউ। কেননা আমি যে রিসার্চ ফিল্ডে কাজ করি, সেই ফিল্ডের মানে most of the structure has been elucidated from this ESRF, so I'm much more proud of this. Exactly. এবং সেখানে মানে অনেকগুলো চ্যালেঞ্জেস থাকে, অনেকগুলো ইন্টারেস্টিং থাকে, প্রচুর থাকে। মানে আমরা যখনই একটা জিনিস বলছি সেখানে মানে অনেকগুলো মাথায় থাকে যে আমাদের এই জিনিসগুলো মেজারমেন্টস নিয়ে বা এই সমস্ত প্রিকশনস নিয়ে কাজ করতে হবে, কেন জিনিসগুলো খুব রিস্কি থাকে অ্যাট টাইমস। আচ্ছা, বিম মানে অল টাইম, মানে আমি লাস্ট টাইম যখন গেছিলাম আমার অলরেডি 4টে সেশন হয়ে গেছে। তো সেখানে ইয়েস, মানে আমার মনে হয় সেই কাজটা প্রচন্ড বোরিং, কেননা ওখানে বিম লাইন মানে অনেকে হয়তো জানে না, অডিয়েন্সদের আমি বলে দিই, অনেক স্ট্রাকচারাল ইলুসিডেশনস ক্যান নট বি পসিবল বাই ল্যাব স্কেল ইনস্ট্রুমেন্টস। মনে করো যে তার মধ্যে ওয়ান অফ দ্য হচ্ছে এক্সরে। আমি যেটার উপর কাজ করি এক্সরে ডিটেকশন, এক্সরে diffraction. So X-ray diffraction is very much powerful in ESRF because they use high powerful high energy electrons, and if you have a minimum signal in your sample which cannot be identified in the lab scale instrument, you certainly can get signal from there itself. If you are not able to get any signal from there, that means your sample is shit. so it's completely, but we need to আমাদের ওখানে এমনও হয়েছে, রাত জাগতে হয়েছে, কেননা বিম লাইন অল টাইম ওপেন, সো ইউ নিড টু ইউজ ইউর সেশন। সো আমরা ওখানে অনেক রকম খাবার এনে রাখি, কিচেন, ওখানে সবার একটা কিচেন থাকে ওখানে, তো ওখানে কিচেনে খাবার রেখে থাকি, বাট দিস অল অফ এ টিম ওয়ার্ক। সবাই জেগে আছে, সবাই 2 ঘন্টা করে শুচ্ছে, সবাই একসঙ্গে আবার কফি খাচ্ছে, সবাই আবার কাজে লাগছে, কেউ পালা করে শুতে যাচ্ছে, কেউ আবার আসছে। This all of the things are going on, and it's really a teamwork, and I really enjoyed it, and it's really good place to work with. একদম একদম। ইনফ্যাক্ট রণদীপ যেটা বললো আমাদের মনে পড়ে গেল যে 24 আওয়ার্স কাজ করতে হবে। মানে এবার ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে, আর ওখানে হাওয়াটা মানে হচ্ছে এখানকার হাওয়ার মতন নয়, ব্যাগ যদি না ধরে ব্যাগ উড়িয়ে নিয়ে চলে যাবে। একদমই প্রচন্ড রকম ভাবে।
আমার পার্সোনালি যেটা বেস্ট পার্ট লেগেছে সেটা হচ্ছে কাজ করতে করতে একটু মন খারাপ, একটু স্ট্রেস, সোজা বাইরে বেরিয়ে যাও, দারুণ একদমই আমি তাই করি। হাতে একটা কফি নিয়ে ওই জানলার মধ্যে সামনে দাঁড়িয়ে থেকে হয়তো কিছু নতুন স্কিমও খুলে যেতে পারে তোমার, তাই না? হয়তো তুমি কিছু একটা আটকাচ্ছে, তুমি তাকালে হয়তো কিছু একটা মানে ভাবতে ভাবতে, বাট যেটা অন্যান্য জায়গায় কি হয়, হয়তো 4-5টা গাড়ি পেরিয়ে গেল, মানে যেটা আমি জাস্ট কন্ট্রাডিক্টরি বলছি, আমি অন্য জায়গায় 4-5টা গাড়ি পেরিয়ে গেল, 5-6টা হর্ন বেজে গেল, তোমার মাথাটাই পুরো বিগড়ে গেল। তাই না? তো এখানে কি, এখানে দিস কাম এনভায়রনমেন্ট এন্ড ইউ ক্যান ফোকাস, অ্যাকচুয়ালি ফোকাস ইজ ইম্পর্টেন্ট ইন রিসার্চ, রাইট? So that's all makes sense. Okay, we have some questions. The first question is from Srijan Kumar Maji. Sir, USA and Europe, which is the better option to study and mainly to pursue the research in chemistry or chemical science? All right, it's a very valid questions. দুটোই খুব ভালো জায়গা অবভিয়াসলি, মানে ইউএসএ এন্ড ইউরোপ দুটোরই অ্যাম্পল অফ অপরচুনিটিস আছে। ইউএসএ তে সবচেয়ে বেশি যেটা আমি যেটা প্রোজ এন্ড কনস এর মধ্যে আমি কনসটা প্রথমে বলছি। ইউএসএ 5 বছর মিনিমাম রিসার্চ ডিগ্রি টু গেট এ ডিগ্রি, রাইট? 5 বছরের মিনিমামের ডিগ্রি কিন্তু দেওয়া হয় না। বাট ইউরোপে দ্যাট ক্যান বি পসিবল from 3 to 4 years, maximum 4 years. Okay, so you need to be very they are very much into this, but USA তে 5 থেকে 6 বছর মিনিমাম, সেটা একটা হলো। সেকেন্ড যেটা বলবো, ইউএসএ তে হ্যাঁ প্রোজ হচ্ছে, ইউএসএ তে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নেই অবভিয়াসলি, বাট আমার মনে হয় না দ্যাট ক্যান বি এ বিগ হার্ডল ইন ইউরোপ। কারণ আমি এখনো পর্যন্ত প্রথমের দিকে আমি ভেবেছিলাম হয়তো আমাকে ফ্রেঞ্চ শিখতে হবে, জার্মান শিখতে হবে, কারণ আদারওয়াইজ আই কান্ট সাস্টেন হিয়ার। বাট নাও আই ফিল দ্যাট অ্যাকচুয়ালি সুইজারল্যান্ড, মানে আমি জানি না হয়তো অন্যান্য জায়গায় তাই হবে। If I'm not from Switzerland, is basically they are growing economy in presence of basing centering the travel economy, right? Travel purpose. So they are trying to. They are really good in English sometime, and they try to communicate in English. If they can't, but they try at least. It's not like this. I can't say. You need to learn like this. They are not rude. So there is no way of think that we need to learn French or German for doing research here. So there is no such language barrier, if I must say. And what makes sense that if you have additional language skill, there is a good possibility of getting absorbed in Europe, right? So it's not a bad option to learn things. It's good side by side. It's good because my postdoctoral supervisor is from also India. So he's also professor in EPFL, and he doesn't know French, but he is still learning French, and it's a good skill he's developing right now. I really appreciate this. Beside all of his area of research, of thinking, or all of that busy schedule. So it's apparently both are the same, but it depends on your choice. If you want to be, অনেকেই থাকে ইউএসএ ছাড়া আমি অন্য কোথাও মুভ করতে চাই না, তাদের ক্ষেত্রে ইউএসএ টা obviously preferable. But অনেক ইউএসএ তে কিন্তু অনেক জায়গাতে বা জিআরই স্কোরটা কিন্তু ম্যাটার করে, কারণ হাই র্যাঙ্কের ইউনিভার্সিটিতে যেমন এমআইটি or kind of say Stanford, this they really require GRE high GRE scores. And but ইউরোপের ক্ষেত্রে অনেক জায়গাতে আমি যেটা বললাম যে তোমার রিসার্চ পাবলিকেশন যদি if you are publishing in a good journal and it's a very good contribution, they easily they can select by your CV. So it's up to you. No problem. And one more question I have missed, I guess, mainly to pursue the research in chemistry and chemical science. So yeah, chemistry and chemical science both are same, I guess. So but if you can say this chemical science or chemical engineering, that will be much more sense. But I believe this also depends on the area of research, and doesn't make sense. For me, place doesn't make sense at all. What makes sense, your area of research is a good lab, and your supervisor. What makes sense for me, nothing else, for sure. Yeah, apart from this, yeah, something you need to take care of, these lucrative pension schemes and other things, because USA, I believe you need to work as a part-time employee for sure. I believe sometimes some places, because some Bostons or some
some costly cities they offer same kind of research ambulance for like others, but they need to work for part-time employee for sure. But in Europe, I believe in Switzerland, I have not seen anyone. Yeah. Okay. Next question. Actually, এই তো দাদা চলে এসেছে। নেক্সট কোয়েশ্চেন তমন আসবে সরি, দাদা। আমার ইন্টারনেট কানেকশন ডাউন হয়ে গেছিল, আমি সেটা বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, সরি। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন ফ্রম Tomonas Devnath. I have heard that in several universities, students coming from CISE board or other boards with English as the mode of instruction can get through without having to provide TOEFL or IELTS score. How far is this true? Yeah, I have already mentioned this earlier. I believe in my while I am talking. Several universities taking TOEFL without grabbing students without TOEFL or IELTS score based on your CV. Your CV will talk about you. So if your CV if your CV is well enough, well maintained and well professionally maintained, and your CV reflects your research skills, I believe TOEFL IELTS can be a second option. So there is no way of thinking that TOEFL or IELTS is the main focus. You should be focused, because TOEFL or IELTS is just a English skills, but ultimately your long run should be research, right? Your research will talk about you in future, so you need to focus in that. And apparently, if you want to crack, you can go through TOEFL IELTS. It will be additional skill you have. I mean, possible. Means whether this TOEFL IELTS will give him or her at any advantage. Yeah, for sure. Suppose determining the deciding factor, because maybe it's always having a deciding factor, right? If me and other candidate are both are having good skill in research, and having published a good quality of papers before applying, and I am not qualified to FL or IELTS or GRE scores, and but that guy or that fellow have. So it's a deciding factor. Always they will take this TOEFL IELTS as well as the research skill. There is no second thought, right? But it's not the only one criteria that can focus. That I wanted to say. মানে On দিয়ে রাখা ভালো, মানে দুটো কথা এটা। নিশ্চয়ই রাখা ভালো। টেকিং দ্য কোয়েশ্চেন ফ্রম রণদীপ, আমার একটা কথা মনে পড়ে গেল। আমি যখন ইনিশিয়ালি এখানে পিএইচডি স্টার্ট করেছিলাম, আমি যখন শিফট করছি, দেয়ার ওয়াজ ওয়ান স্কলারশিপ যে আমাদের এখন আর নেই, আমাদের সময় ছিল। সেটা হচ্ছে ডিএসটি ইন্ডো ইউরোপিয়ান স্কলারশিপ, এবং সেটা এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল। এবং সেখানে আমি যখন মানে আমার যে সমস্ত ইউনিভার্সিটিজ প্রেফারেন্স ছিল, যখন আমি ইএসআর এর আর তোমার আইসিটিপি দিয়েছিলাম, তখন যে ফার্স্ট ক্রাইটেরিয়াটা ওরা মেনে, আমি ফার্স্ট টাইম এখানে আমার অনলাইন প্ল্যাটফর্মে বলতে কোনো লজ্জা নেই, আমার ফার্স্ট টাইম আমার রিজেকশন হয়েছিল। এবং রিজেকশন ইজ আ পার্ট অফ লাইফ, এবং আমি শিখে নিয়েছিলাম, নেক্সট টাইম আমার হয়ে গেছিল ব্যাপারটা। তো ফার্স্ট টাইম যখন রিজেকশন এসেছিল, তখন ওরা বলেছিল আরেকটু স্কিলস, যেটা রণদীপ বললো যে হ্যান্ডস অন ট্রেনিং ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। আমি অ্যাপ্লাই করছি একটা কেমিস্ট্রি ল্যাবে, আমি আই ডোন্ট নো হাউ টু রান আ এফটিআইআর। এটা খুব একটা, ওখানে কেউ আমাদের হয়ে এফটিআইআর চালাবে না। এখানে একটা ব্যাপার কি, উই হ্যাভ টেকনোলজিস ডিফারেন্ট ল্যাবসে, যে যারা শুধু প্রেসাইসলি ফ্যাক্টস চালায় বা এফটিআইআর চালায়, ওখানে ওরকম নয়, নিজেরটা নিজেই করতে হবে। এবং সেখানে ওরা ওটা বলেছিল, এবং আরেকটা বলেছিল যে জাস্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যে কোনো একটা স্কিল লাগবে। তার প্রধান কারণ হচ্ছে যে ইফ ইউ আর নট able to speak English properly, সেখানে আমি বলেছিলাম যেহেতু এটা এক্সচেঞ্জ প্রোগ্রাম, and my schooling was from Loreto, and I guess Loreto is এতটাও খারাপ স্কুল নয়, being an English medium, it's quite a reputed one. তো সেইখান থেকে ওরা বলেছিল যে না, আমাদের ওটা চাই, যেন ইংলিশটা যদি তুমি লিখতে নাই পারো, তাহলে রিসার্চ আর্টিকেলটা তুমি অত লিউসিডলি পারবে না। এইবার আর একটা জিনিস, আমাদের ইন্ডিয়ারা মানে ইন্ডিয়ান স্টুডেন্টসদের আমি ওখানে দিয়ে দেখেছি, যারা ছোট ছোট আমাদের বাচ্চারা যায়, তাদের একটা ভাব থাকে যে আমরা খুব টপ ইনস্টিটিউটস ইন্ডিয়া থেকে যাচ্ছি, কিন্তু ওরা ভুলে যায় বাকি দেশ থেকেও তো টপ ইনস্টিটিউটস থেকে যাচ্ছে। একটা ছেলে ধরো বা একটা মেয়ে ধরো সিঙ্গাপুর থেকে যাচ্ছে বা আমেরিকার থেকেও যাচ্ছে, এটা নয় যে আমেরিকা থেকে কেউ ইউরোপে মুভ করে না, তাই না রণদীপ? রাইট, একদমই।
একদমই এবং সেখানে ওরা কিন্তু আমাদের জাপান চাইনা থেকেও যাচ্ছে। জাপানের স্টুডেন্টরা কিন্তু সায়েন্সের দিক থেকে আমাদের কিন্তু বলে বলে 10 গোল দিয়ে দিতে পারে যখন ইন্টারভিউ হয়। কেন একদম ওরা স্কুল থেকে এতটা ইকুইপড হয় এবং ওদেরকে ওই এক্সকিউজটা ওদের কাছে থাকে না যে আমরা আইএলটিএস টোয়েফল দেবো না। কেন ওদের স্কুল থেকে ওরম ভাবে যারা বাইরে যায় ওরা হাই স্কুল থেকে তৈরি হয়। আমরা তো তাও কলেজের পরে একটু নড়ে চড়ে বসি যে কাজগুলো করব। ওরা একদম 11 আমাদের যেমন ওই বাবা মারা যেমন বলে যে হ্যাঁ 10 থেকে এবার এই ফোকাস করো, এবারে তোমাকে জি মেন্সে বসতে হবে, এবার নিটে বসতে হবে। ওরা ছোটবেলার থেকে ওরম ভাবেই হাই স্কুল থেকেই তৈরি হয় জাপানে যে তোমাকে এই জন্য ইউরোপে একটা ভালো ইনস্টিটিউটে পেতে হবে, বা আমার একটা ইউএসএ তে বা যে কোনো অ্যাজ পার দেয়ার চয়েস একটা ইনস্টিটিউটে পেতে হবে। তো তখন যখন আমরা তাদের সাথে কম্পিট করছি আমাদের ওদের অনেকগুলো অ্যাডেড অ্যাডভান্টেজেস থাকে। যেমন ইটস জাস্ট লাইক দ্য গেট এক্সামিনেশন ডাজন্ট ফেচ আস এনি স্কলারশিপ, বাট ওই একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দ্যাট উই হ্যাভ কোয়ালিফাইড গেট। হ্যাঁ, আর গেট সবথেকে বড় কথা হচ্ছে গেট ইজ আ টেকনিক্যালিটি এক্সামিনেশন, যেটা ইন্ডাস্ট্রিতে গেটটা খুব বড় সড়ো ভাবে মানে একটা দেখা হয় যে হ্যাঁ তুমি স্কোরটা করেছো গেটে ওরকম, রাইট? আমি আশা করছি আমি যে ভুল একদমই হ্যাঁ, তো ওইটাই যা মানে সত্যিকার ওই জন্যই মানে বাড়ি থেকে বেরোলে যেমন বাড়ির মর্ম বোঝা যায়, এটা আমার দাদার কথা যে বাড়ি থাকতে থাকতে অনেকেই বুঝতে পারে না, বা দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না কেউ যেরকম। তো সেরকমই আর কি বাড়ির বাইরে বেরোলে আর কি বোঝা যায় যে কম্পিটিশনটা কোথায়। তা আমারও এরকম একটা কথা খুবই মনে পড়ে, মানে আমি যখন 11-12 পড়াশোনা করি তখন আমার মনে হতো যে আমি খুবই পড়াশোনা করছি আমার মনে হতো আমার মতো কেউই পড়াশোনা করছে না হয়তো এতটা। বাট আমি যখন 11-12 এর পরে যখন নরেন্দ্রপুরে ভর্তি হই, যখন হোস্টেল লাইফ আমার শুরু হয় প্রথমে, তখন দেখছি মানে আমাদের মানে আমি তখন মানে আমি স্লোলি বলছি আমাদের রিজিওনাল থেকে আমি ইন্টারন্যাশনালের কথা, রিজিওনালটাই আমি বলছি এখানে বেসিক্যালি। মানে আমাদের ওই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছু কিছু মানুষ মানে কিছু কিছু স্টেটের মানুষ, সেখানেও তো স্টেটের বলছি কিছু কিছু জেলার ছেলেরাও তো ওখানে পড়তে যায় কেমিস্ট্রি অনার্সে, তারা এখন আমাদের সমস্ত হোস্টেলে একসঙ্গে থাকি। তখন দেখছি আমি ওদের কাছে কোথাও ধারে কাছে নেই। তারা যে হারে পড়াশোনা করে মানে সেটা আমি বলছি বাড়ি ছাড়লেই বোঝা যায় যে মানে কম্পিটিশনটা কোথায়। সেটা হচ্ছে একটা হোস্টেল লাইফ প্রচন্ড রকম ভাবে একটা রোল প্লে করে একটা মানুষের লাইফে, যে নিজেকে ডেভেলপ করার, কনফিডেন্স বুস্ট আপ করার জন্য। ওই জন্য বাড়ি থেকে বেরোনোটা খুব দরকার আমার মনে হয়। বাট বাড়ি থেকেও অনেকে ভালো পড়াশোনা করছে, বাট হ্যাঁ সবকিছুরই আর কি প্রোজ কনস আছে আর কি, সেটাই। আমি আরেকটা একটু এখানে একটা কথা বলতে চাই যে বাড়ির থেকে বেরোনো ধরনের যেটা রণদীপ বললো, এই যে জানলা দিয়ে বাইরে দেখে একটু মুড ভালো হয়ে যায়, এটা এত প্র্যাকটিক্যাল কথা, কিন্তু লাইফটা কিন্তু বাইরেও রিসার্চ করতে হয়। এটা নয় যে মানে অনেকে স্টুডেন্টদের ধারণা থাকে সুইজারল্যান্ডটা হয়তো কারণ যখন এটা দৌড়ে দৌড়ে নামবো ট্রেন থেকে বরফ পড়বে এবং মাই লাইফ ইজ সেটেলড, আমি ওখানে একবার শুধু পা রাখি, এরকম নয় ব্যাপারটা। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড সিরিয়াসলি। কিন্তু হ্যাঁ ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুব ভালো এখানে। যেমন হচ্ছে যে রাত্রির 11টা-12টা অব্দিও ল্যাবের লোকে রয়ে গেছে এবং সেখানে একটা ফ্রুটফুল রেজাল্ট আসছে না, ব্যাপারগুলো ওরকম নয়। there is a balance but you have to work hard, nothing comes as a bed of roses, তাই না? একদম আচ্ছা, we have next question from সৌরভ দত্ত। স্যার, সুইজারল্যান্ডে কোন কোন ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট গুলো কেমিস্ট্রি মোর স্পেসিফিক্যালি স্পেকট্রোস্কোপিতে পোস্ট ডকের জন্য বেটার with their own fellowships? উইথ দেয়ার ওন ফেলোশিপ, এটা একটু আমার কাছে একটু আরো ক্লিয়ার করলে বেটার হয়। উইথ দেয়ার ওন ফেলোশিপ মানে নিজস্ব ফেলোশিপ না ইউনিভার্সিটি ফেলোশিপ, আমি বুঝতে পারলাম না। বাট আমি কনসিডারিং ইউনিভার্সিটি ফেলোশিপ। ইউনিভার্সিটির পোস্ট ডকের জন্য আমার মনে হয় সুইজারল্যান্ড, যেহেতু তুমি মেনশন করেছো, সুইজারল্যান্ডের আমার মনে হয় পোস্ট ডকের জন্য কোনো নিজস্ব ইউনিভার্সিটির কোনো ফেলোশিপ হয় না। বাট এটা অল ডিপেন্ডস তোমার সুপারভাইজারের প্রজেক্টের উপর। আর কি তুমি যদি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং তুমি চেক করো, আমি যেটা অলরেডি মেনশন করেছি ইপিএফ, আমি সুইজারল্যান্ডের যদি ইউনিভার্সিটি, আমি ইনস্টিটিউটের কথা বলছি, টপ দুটো ইনস্টিটিউট হচ্ছে ইপিএফএল আর একটা হচ্ছে ইটিএইচ জুরিক। ইপিএফএল আমি অ্যাসোসিয়েটেড, ইপিএফএল এর র্যাঙ্কিং ইউএসএ আমি কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্স ইফ আই এম নট রং আমি মেনশন 9, 10, 11।
রিসেন্ট আপডেট ওয়াইজ। সুতরাং মানে র্যাঙ্কিং দেখে তুমি যদি যেতে চাও তাহলে অবভিয়াসলি ইপিএফএল ইজ গুড অপশন, বাট আই উইল অলওয়েজ প্রেফার, মানে এটা অলওয়েজ এটা একটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া হওয়া উচিত র্যাঙ্কিং দেখে যাওয়াটা, মানে সবাই চায় ভালো জায়গায় যাওয়া, বাট রিসার্চ তোমাকে করতে হবে, রিসার্চ স্কিল তোমাকে গ্র্যাব করতে হবে, রিসার্চ এনভায়রনমেন্ট তোমাকে অ্যাবজর্ব করতে হবে, সুপারভাইজারের সাথে তোমাকে ঠিকঠাক ভাবে ব্যাচ আপ হতে হবে। এই জন্য আমার মনে হয় র্যাঙ্কিং এর থেকেও যেটা ম্যাটার করে, র্যাঙ্কিংটা তোমার সিভির জন্য ইজ গুড, বাট তুমি ঢুকে যাওয়ার পরে দেখছো তুমি কিছুই পারছো না, বা তুমি হয়তো অবগত হতেই পারছো না, তুমি রিসার্চ এনভায়রনমেন্টের সাথে নিজে খাপ খাওয়াতে পারছো না, তোমার প্রফেসরের সাথে তুমি কথাই বলে উঠতে পারছো না, সেই সমস্ত ল্যাবে জয়েন করার থেকে না করার বেটার। বাট তুমি যদি দেখো normal University of Basel by University of Freiburg, which may not be ranked higher, right? But তুমি যদি দেখো সেখানকার রিসার্চ, তোমার যদি স্পেকট্রোস্কোপিটাই তোমার রিসার্চ এরিয়া হয়, তুমি সেই সমস্ত প্রফেসরের সাথে যদি অ্যাপ্লাই করো, তারা যথেষ্ট ভালো কাজ করে। আর তাদের সাথে তুমি যদি ইন্টারেক্ট করে দেখতে পারো, তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা তোমার প্রফেসরদের সাথে রিলেশনশিপ ইজ ওয়ে মোর বেটার। why not you choose there, why not you are applying to them? আর ফেলোশিপের জন্য দেখো সেটা সব ক্ষেত্রে সমানভাবে অ্যাপ্লিকেবল। ফেলোশিপ ইজ কাইন্ড অফ এ ক্লিক, বিকজ আমি পোস্টডক এখানে পেয়েছি, দ্যাট ডাজন্ট মিন I came here like this, because I have tried several area, because I think আমার ফ্যামিলি অলরেডি এখানে জয়েন আছে। মানে আমি পোস্টডক আমি প্রথম কল পেয়েছিলাম ইসরায়েলে। I was really, it's not a bad area and it's not a bad country, I must say. There are a lot of Nobel laureates coming from Israel, lots of goods, but I do have a bit higher expectation, right? So আমি কিন্তু অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, and আমার এমনও অবস্থা হয়েছিল, আমি কিন্তু কোথা থেকে মানে পারছিলাম না, মানে আমি স্কোপটাই, মানে আমার কোনো জায়গা থেকেই আমার হ্যাঁ আসছিল না। বাট ইন এ ফাইন ডে, মানে 2-3টে দিনের মধ্যে আমার 4-5টা আমার কল চলে আসে। ইটস অল অফ এ লাক, নট অল অফ এ ক্লিক। মানে এটা নয় যে তোমার তুমি অ্যাপ্লাই করলে আর তুমি পেয়ে গেলে। সো এটাই ব্যাপার, মানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তোমাকে সিনক্রোনাইজেশন দেখতে হবে, তোমার সিনার্জি দেখতে হবে, তারপরে তুমি প্রসেস করো। যে ইফ ইউ আর, অনেকেই আছে যে তোমার প্রোফাইলে ইন্টারেস্টেড, বাট সেই সময় তোমার কাছে ফেলোশিপ, ওনার কাছে ফেলোশিপ নেই, তখন বলে তুমি কোনো নিজস্ব মেরিকুরি দিয়ে অ্যাপ্লাই করো, বা তুমি আমার সাথে 4 মাস পরে যোগাযোগ করো। I have already submitted a fund, I have already submitted a proposal, if it got selected, your CV will be priority into consideration. So in that case you should be in touch. That all I can say. Okay. We have next question. How much does European countries depend on grades for admission? I believe not European countries, in everywhere it's a one of it's very important. I think at minimum grades are, I think depends, মানে আমি যেহেতু গ্রেড সিস্টেমে পড়াশোনা করিনি, সুতরাং মানে আমি একটা বেসিক ভাবেই বলছি। একটা তোমার ডিপেন্ড করছে তোমার ইউনিভার্সিটির উপর। ইউনিভার্সিটি, if you are targeting some high class universities, top notch universities, they obviously prefer some high grades, right? There is no second thought of it, and it matters. Grades are always matters. So better focus, like তুমি আইআইটি ক্র্যাক করলে, ইভেন আইআইটি জ্যামের কথাও বলছি আমি, IIT JAM is not only the thing that you can crack and you are not going to focus your honors examination, but you should remember 55% is the least eligibility criteria to get into IIT JAM, IIT Institute, right? IIT. So if you are not considering, if you are not taking if you're not taking importance for this graduation, and you are getting 50% and you are just very solid in terms of multiple choice questions, and you are getting a under 10 rank in IIT, you are not going to get admitted in the masters, right? So you need to focus both. You need to have a grade, you need to have a research skills, and you need to have your good CV. That all I can say. কোন রকম কি বেসিক, মানে কোন একটা বটম লাইন কি কিছু আছে, মানে এই ইউনিভার্সিটি গুলোর কিছু কি আছে, মানে কোন একটা আইডিয়া যদি কিছু পাওয়া যায়? বটম লাইন মানে আমি ওটাই বলছি, মানে আমি যেহেতু গ্রেডুয়েশন সিস্টেমের সঙ্গে অতটা অ্যাকাস্টম নয়, বাট আমার মনে হয় সিজিপিএ বা এরকম কিছু, আমার মনে হয় 8 to 9 CGPA, I think minimum eligibility criteria. So I can say in my institute, I believe. Okay. Uh, Now we have another question.
from Srija Mukherjee. Sir, I have a question regarding publications for getting PhD position. As you mentioned, it's good to have them, but my question is, what if a student has what if a student has a prior research exposure but doesn't have any publication? So I want to know that is it absolutely necessary to have publication, or even without that, with proper research experience, can one make into a good institute? ইয়া মানে এটা খুবই ভালো কোয়েশ্চেন একটা, তো যেটা অনেকেই ফেস করে ইন্ডিয়াতে, বা আমি বলতে চাই মানে যে কোনো জায়গাতে রিসার্চ এক্সপোজার ইজ অলওয়েজ এ গুড থিং। মানে আমি এই কাজটা জানি, মানে আমি একটা সাদামাটা ভাবে বলছি, ঠিক আছে, আমি যে নর্মাল ওয়ে, আমি এই কাজটা জানি, আর আমি এই কাজটা জানি, আমার ডকুমেন্টেশন আছে, আমি তোমাকে আমি সার্টিফিকেট আছে, আমি কম্পিউটার জানি, বাট আমার কোনো সার্টিফিকেট নেই। বাট আমার কম্পিউটার জানি, আমার একটা সার্টিফিকেট কোর্স, একটা সার্টিফিকেট আছে, তো কোনটা বেশি অ্যাপ্লিকেবল, মানে কোনটা বেশি গ্রহণযোগ্য? আমার মনে হয় সার্টিফিকেটটা, রাইট? সো মানে এই জন্য মানে এটা ডিপেন্ড করছে অনেকেই মানে তোমার সুপারভাইজারের উপর। তুমি যদি হয়তো সুপারভাইজারের সাথে তোমার হয়তো ইন্টারভিউ চলছে, supervisor always asks for a presentation, right? So in the presentation, if you are presenting well about your research exposure, what you have been, what you have gone through during your bachelor's or master's, in your internship days, if you are really good enough to explain the basic fundamentals of your research and what you have done, what you are capable enough, I believe it's enough. I believe it's enough, not more than enough, it's enough. But if you have a documented version of your result, it will be more than enough, so that I can say. ওকে, মানে এক্ষেত্রে হচ্ছে থাকলে ভালো, না থাকলে তো আপাতত কিছু করার নেই। হ্যাঁ, না থাকলে কিছু করার নেই, বাট এটা ডিপেন্ড করছে সুপারভাইজারের উপর, তার মেন্টালিটির উপর, যে সে যদি ইন্টারভিউতে দেখে যে না এ রিয়েলি ভালো কাজ করেছে অ্যান্ড সামহাও মানে ম্যানেজ করতে পারেনি কোনোভাবে অথরশিপ, and that's all depends on him or her. But if you are documented proof, there is no other question, right? মানে ইন্ডিয়াতে অনেক সময় হয় যে ধরো এমএসসি সেকেন্ড ইয়ারটা তার ডিসার্টেশন থাকে, অনেকে কিন্তু ভালো কাজ করে, কিন্তু সেটা কাজ করে লিখে জমা করে অ্যাকসেপ্টেড হয়ে সেটা হতে হতে ওদের অ্যাপ্লিকেশন করার টাইম চলে আসে। নিশ্চয়ই, নিশ্চয়ই। এই জন্য আজকালকার দিনে অনেক অনেক রকম স্কোপ এসেছে, যেটা আগেকার দিনে আমাদের ছিল না। এখনকার দিনে হয়তো কোনো ওয়ার্কিং পেপার, সেটাও কিন্তু তুমি সাবমিট করতে পারো। কেমব্রিজ এরকম অনেক রকম স্কোপাস আর্টিকেল আছে, যেখানে তুমি ওয়ার্কিং পেপার হিসেবে সাবমিট করতে পারো, জাস্ট টু ডকুমেন্ট দ্যাট ইউ আর দ্য ফার্স্ট রেসপন্সিবল ফর দিস রিসার্চ, সো দ্যাট মেবি sometimes I have seen that people are doing research and they are about to publish, but somehow other research group or other country they are published. So it's shattered situation for a researcher, right? If you are already documented your early research and you are working paper in a journal, there are several journals that are coming out nowadays. It's a good way. At least you are working, that this research paper is in working mode. So this is not a peer review, but it is possible, I believe. আচ্ছা, তাহলে কি এই জার্নাল বলতে পাবলিশ করার জন্য, মানে ওয়ার্কিং অবস্থায় পাবলিশ করার জন্য মানে আমার কাজটাকে একটু ডিফারেন্ট হতে হবে, না কনভেনশনাল কাজও আমি করতে পারি? না, মানে আমি যেটা বলতে চাইলাম, হয়তো তুমি হয়তো এমন কোনো কাজ, research is what? Research is always a new finding, right? New finding or new way of designing something, new way of publishing of existing finding, right? So this is all about research. So বাট এটা এরকম নয়, মানে তুমি এটা তোমার গোলের উপর, তুমি হয়তো কোনো একটা হাই Q1 কোয়ালিটি জার্নালে তুমি পাবলিশ করতে চাও, তোমার কাজটা নিতান্তই কনভেনশনাল কাজের সঙ্গে যাবে না, তোমার একটা নিশ্চয় কোনো একটা বাধ্যবাধকতা, নিশ্চয়ই একটা সেপারেশন একটা থাকবে অন্য যেটা কনভেনশনাল কাজ আছে। এবার তোমার হয়তো সামহাও কোনো ডেটা তোমার কাছে নেই at some point of time, and it will take at least 5 or 6 months to get right. And for in that reason, you can just draft a paper, just a working paper, and this working is going on, and you can submit into Cambridge. So there is no other way that if people are publishing, but you are the first who have been drafted. Okay. So no problem. We have another question from Srijan Kumar Maji. Sir, my second query is that একজন যখন ইউএসএ তে পিএইচডি করতে যাচ্ছে through IELTS or TOEFL score but didn't crack SAT or CSIR net,
সেটা কি পরে কোনোদিন ইন্ডিয়াতে কোনো রিসার্চ ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে পারবে? আই মিন তাকে কতটা প্রবলেম ফেস করতে হতে পারে বা কি ব্যাপারে যদি একটু ব্যাপার যদি একটু এক্সপ্লেন করে বলেন কাইন্ডলি। It's your long term thinking. CSI and NET is just a eligibility to be a assistant professor, but I know I may be wrong. But after qualifying, after having some good research exposure from long term PhD as well as postdoc career, আমার মনে হয় না সিএসআর তখন খুব একটা ম্যাটার করে মনে হয়। বাট ওই আর কি, মানে আমার মনে হয় সিএসআর নেট এটা ক্র্যাক করাটা আমার মনে হয় আজকালকার দিনে একটু টাফ হয়ে গেছে, কেননা ডিউ টু মানে এতটাই ওদের মানে বিভিন্ন রকম শিডিউলটা একটু সাফেল্ড শিডিউল হয়ে গেছে। বাট আমার মনে হয় ক্র্যাক করে রাখাটা বা কিছু অ্যাটলিস্ট এলএসটা ক্র্যাক করে রাখাটা আমার মনে হয় ইটস এ বেটার অপশন to secure your future thing if you are. But আমার মনে হয় ls is kind of a I think it's, if I'm not wrong, ls can be given, lecturership can be there is no age limit, right? The exam for exam, but grf is there is there's an age limit. So if you are thinking that if you think that you can't qualify, maybe you can go for, but after you come back I think you can sit again, but if there is a probability of kind of situations. So I'm not sure because I have not gone through this process. So I'm not going to say any kind of clear explanation. I've no answer. Sorry. আমি একটু অ্যাড করছি এটাতে, কারেন্ট যে রুল রয়েছে তাতে হচ্ছে কি অ্যাকমপ্লিশন অফ পিএইচডি যখন হয়ে যাবে, ডক্টরেট অ্যাওয়ার্ডে যখন হয়ে যাবে, Yes, তখন yes. আর লাগে না। Exactly, I forgot. Thank you for reminding me. Exactly. ডক্টরেট ডিগ্রি অ্যাওয়ার্ডেড হয়ে গেলে আর সিএসআর নেটের দরকার নেই। এবং আজকালকার দিনে আমরা কিন্তু এটা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন আইআইটি বা বিভিন্ন আইজার বা যে প্রিমিয়ার ইনস্টিটিউট গুলো ইন্ডিয়াতে আছে সেখানে কিন্তু বহু বিদেশি ন্যাশনালিটি, ডিফারেন্ট অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়ান যারা আছেন তারাও কিন্তু জয়েন করছেন অ্যাজ এ সায়েন্টিস্ট অর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তারা যখন তাদের পিএইচডি করেছিলেন তারা তো আর সিএসআর নেট দেননি, সিএসআর নেটটা ইন্ডিয়ান সিস্টেমের জন্য। ফলে সিএসআর নেটটা কিন্তু তোমার ইন্ডিয়াতে পিএইচডি তে ঢোকার জন্য দরকার। অফ ইউর পিএইচডি তোমার যখন ডক্টর ডিগ্রি অ্যাওয়ার্ডেড হয়ে যাবে তখন সে তুমি জেডএস থেকেই করো, তোমার সব জায়গাতেই সমান ভ্যালু। একদমই, এটা আমি পড়েছিলাম বাট সামহাউ আমি আউট অফ মাইন্ড হয়ে গেছিলাম। ঠিক এটা হচ্ছে কারেন্ট যে রুলস রেগুলেশন আছে, কারণ ইন্ডিয়াতে এখন খুব তাড়াতাড়ি রুলস রেগুলেশন অনেক চেঞ্জ হচ্ছে, রিভাইজ হচ্ছে। পরে কি হবে মানে এটা আপাতত মানে তৎকালীন ব্যবস্থা, এটা পরে কি হবে সেটা পরে যখন আরো কিছু রুলস চেঞ্জ হবে বা কিছু ইন্ট্রোডিউস করবে সেটা তখন দেখতে হবে। একদমই তাই। আচ্ছা, we have another question. স্যার, অ্যাব্রডের থেকে অ্যাব্রডে অনেকে পিএইচডি করতে যায় জাস্ট প্রফেসরকে দেখে, কিন্তু ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিং 500 এর মধ্যে থাকে না। সেখানে কি ফিউচার ইন্ডিয়াতে ফিরে একাডেমিয়াতে জব পাওয়া খুব ডিফিকাল্ট? মানে কি কি প্রবলেম ফেস করব যদি একটু এক্সপ্লেন করেন স্যার। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি দেখছিলাম, আমি লিঙ্কডইন আর টুইটারে দেখছিলাম রিসেন্টলি একটা ইনস্টিটিউট এনআইটি আই থিঙ্ক রাউরকেল্লা বা আই থিঙ্ক ইফ আই এম নট রং, they have mentioned that their QS world, their PhD graduation institute or something, I think it should be under QS 500 or something. They have put some kind of eligibility criteria, and it's আমার মনে হয় এটা রিসেন্টলি একটা টপিক অফ ডিসকাশনের মধ্যে আছে। ইটস এ গুড কোয়েশ্চেন, বাট আমার মনে হয় রিসার্চটা যেমন দরকার তেমন ইউনিভার্সিটিটাও দরকার অবভিয়াসলি, বাট আমার মনে হয় ইউনিভার্সিটির থেকেও রিসার্চটা বেশি গুরুত্ব দেবো, আমি একটু এগিয়ে রাখবো, কেননা তোমার লং টার্ম রানে আমার মনে হয় তুমি ইন্ডিয়াতে ফিরবে কি ফিরবে না সেটা ডিপেন্ড করছে তোমার লং টার্ম রিসার্চ গোলের ওপর। তুমি হয়তো পোস্ট ডকের সময় দেখলে তোমার হয়তো এমন একটা
খুব ভালো অপরচুনিটি এলো, তোমার হয়তো ইন্ডিয়াতে ফেরার স্কোপই এলো না, রাইট? বাট অ্যাট দ্য সেম টাইম তুমি শুধু ভাবলে, যখন রিসার্চ ঢোকার আগে তুমি ভাবলে এমন একটা ইউনিভার্সিটিতে ঢুকি পরবর্তীকালে ইন্ডিয়াতে ফেরার জন্য এটা ভালো হবে, বাট তোমার দেখলে রিসার্চে কোনো আউটপুটই এলো না। But at the same time, if I am not wrong, getting an academic job in India right now is a huge tough. It's a really it's not a bread and butter job. Nowadays, it's a very tough situation. I'm not sure that when you are going to be graduate, I think for your case, I think it will be much more tougher. But prior thinking of this, আমার মনে হয় এখন ইউনিভার্সিটিটা ম্যাটার করে, অবশ্যই করে। আমি ওই জন্য কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা আমি মেনশন করেছিলাম। বাট প্রফেসর অ্যান্ড রিসার্চ ডাইরেকশন অ্যান্ড ইউর অ্যাডাপ্টিবিলিটি অফ দ্য রিসার্চ ইজ মাচ মোর সুপিরিয়ার কম্পেয়ার টু দিস। হ্যাঁ, মানে এখানে আমি একটা ছোট্ট অ্যাড করছি। 2020 যেটা ন্যাশনাল এডুকেশনাল পলিসি এসেছিল, সেই পলিসিতে ওরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ক্লজ রেখেছিল, সেটা হচ্ছে পিএইচডি ফ্রম টপ 500 ইউনিভার্সিটি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড উইল গেট ইদার, তারা মেনশন করেছিল ডাইরেক্টলি রিক্রুটেড, অর তারা প্রেফারেন্স পাবে। তারা প্রেফারেন্স পাবে মানে এবং শুধুমাত্র এনআইটি রোডকেল্লা না, এটা বিভিন্ন ইউনিভার্সিটি আমি দেখেছি, স্পেশালি সেন্ট্রাল ইউনিভার্সিটির যে নোটিফিকেশন গুলো আসছে ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর প্রফেসর অর সামথিং, সেখানে ওরা মেনশন করছে যে eligibility criteria is anyone with PhD and postdoc experience they can apply, or even CSR net if someone has lectureship in CSR net they can apply. But desirable কি লিখে দিচ্ছে PhD from top 500 will be given preference. Desirable মধ্যে ফেলে দিয়েছে। হ্যাঁ, বাট ডিজায়ারেবলি আমার এই জিনিসটা খুব মানে খুবই আমার কাছে খুবই অ্যাম্বিগুয়াস লাগে। মানে আমি জানি না মানে এটা কতটা, মানে এটা চেঞ্জ হয় টাইম টু টাইম মানে even it is really depends on mentality. I believe at the time of recruitment, right? If they are really thinking of I need to take this candidate, so they will not see any kind of eligibility or desirability and they just recruit this fellow. তো আমার মনে হয় ডিজায়ারেবিলিটিটা আমার মনে হয় চেঞ্জ হয়, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাও চেঞ্জ হয়, বাট ডিজায়ারেবিলিটিটা একটা মেন্টালিটি ডিপেন্ডেন্ট। আমার মনে হয় দ্যাট ক্যান বি চেঞ্জেবল, দ্যাট ক্যান বি ভ্যারিয়েবল। সামটাইম আই অলসো থিংক, মানে আমার যেটা মনে হয় যখনই কোথাও আমি এরকম ভাবে ডিজায়ারেবল দেখি, তখন আমার মনে হয় যে সিস্টেম সামটাইম ওয়ার্কিং অ্যাজ এ বায়াসড। Exactly. I have also feel the same, that I have seen by my eye that recruitment went through, and the guy was not selected is having much more profound CV compared to the person who has who got the position. And I have seen the RTI gone through. RTI came through from the candidate who didn't got selected, but it's landed as it is garbage. So I have seen this process. So it's a biased recruitment, but we no need to think. We can't sit down and we just think that it will not going to work. We can't say like this. But people also go through. People also go to get success. We need to at least give a shot. So things may change in future, but yeah, we need to at least give a try. I like to add one more thing is that ranking is important, research experience is also important. The most important thing is under whose supervision you're working. Yes, If exactly. your guide is not helpful and if your guide is not powerful enough, Yeah, you're definitely not going to land in a better place. exactly. I don't want to name a professor. A professor is already being working as a professor in Calcutta University, Balajan Science College, and he did his PhD from a ranking of around 620. The university ranking is, those who know that faculty very well. He's a very good faculty, and have done his PhD from a university ranking of 623. Already being appointed as an assistant professor. I don't want to name the department also. So you can go by the profile of the professor, because most of the candidates present in this podcast know him personally. So that's it. So, but his guide was quite influential. So it's definitely about the guide also, from whose lab you are coming. And that recommendation letter is a very
in India, to be honest, everything, 99% scenarios goes with recommendations. For sure. And I think so, like, just like Ronodip say, how well you are, how, what a good CV you are, that matters. But what matters the most is recommendation you are having. That's a very crucial thing. At least for the appointment of jobs, that's very important. And one more thing that actually, yeah, that is, but I believe in a kind of a stepwise progression in stepwise progression of your career. I don't know whether it can be work can work for me. I believe in PhD. If you join some kind of influential person, I believe sometimes it's really working good. Sometimes the guide was quite busy, will be quite busy, that you can't meet with him or her anytime, and your work will be going vain and ultimately doesn't make sense or doesn't give you a good paper. What should be my propaganda or my journey? I believe you should be always work with some bubbling of ideas, kind of professor, which are really some ideas are running in the professor, and they're really at the stage of just started their career. They are having a bubbling of ideas in their mind, and they need to publish as soon as possible a lot of papers because they need to get tenured. And they are having much more ideas, and they will be giving much more time with the students, and they will be much more friendly at the same time, because they need also students after you leave the institute, because they need to go through with their career, right? And afterwards, at the later stage, when you about to switch from your postdoc to academia, at least I am talking about academia, then you can try the influential person to be entered, and then you have the skills, you have the seniority, and you can work independently. And what matters, the recommendation letter. And you have all the things, you have the good CV, good build up CV, and you have the recommendation letter. I think it can work. I'm not sure, it's my propaganda so I just guide it. It's totally desirable. Everything comes under, that's vague state. Nobody Yeah, is sure of anything. yeah, That's exactly. You just make your own plan, because yeah. nothing works better sometimes. Uh, some shitty plan works better for any candidate. Some good plans, beautiful plans, may not be working good for other candidates. So it's a completely biasing, a non-biased thing. So, Okay, there is a second query from Namrata. সেকেন্ড কোয়ারি, আমার বিএসসি আর এমএসসি বটনিতে, কিন্তু আমি এখন পিএইচডি করছি ক্যান্সার ইমিউনোলজি বেসড। ইন ফিউচার রিসার্চ ফিল্ডে আমার কি কি অপরচুনিটি পেতে পারি টু বিকাম আ গুড রিসার্চার? I'm really confused with this good researcher terminology. This good researcher, what do you mean by good researcher in academia or in the pharma industry? I am not sure, because you are from botany background, and cancer immunology is a very good subject, and you can go through, because if I'm not wrong, there is a very good opportunity in Harvard Medical School in this field. I believe if you can target there, I believe you can have the option to be absorbed in US, if you have a dedication to be working in the US, not try to come back from India to India. Apart from that, being a chemistry background, I have not much experience with this. But being a good researcher is up to you. What do you think is a good researcher? I want to know what is the meaning of a good researcher to you. To me, a good researcher is uh, I believe a good researcher is a good. First of all, a good researcher should be a good literature surveyor. Second, a systematic investigator. So if you are doing, because there is a difference between search and research. Search is we are always searching something that we can't find, and we just stop searching, right? But research is a systematic investigation that you need to go through, that what have been done, how can we improve, or it's a new methodology we want to develop, right? So it's a systematic investigation. If you're puzzled between your systems, you can't be a good researcher. So you need to be stuck between your path one, path two.
If you mix the path 1 and path 2 and you just jump to path 3 without considering path 2, you will be messed up. So you need to be systematically evolved to become a good researcher, so that I can say. ওকে, স্টুডেন্টরা সবাই থ্যাংক ইউ বলছে, স্বর্ণাবত বলছে থ্যাংক Yeah, ইউ, my pleasure, my pleasure. থ্যাংক ইউ স্যার ম্যাডাম। আচ্ছা, তমনাস গট ইট, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, আর যদি কারোর বেশি কোশ্চেন থাকে তোমরা করতে পারো, যারা আমাদের দেখছো, যারা ফলোয়ার্স আছো বা যারা আমাদের দেখছেন। তো আমরা মোটামুটি গল্প করতে করতে কিন্তু অনেকটা এগিয়ে এসেছি, এবং মানে আমাদেরকে এতটা টাইম দেওয়ার জন্য কিন্তু মানে এতক্ষণ ধরে সবার কোয়ারি গুলো এত সুন্দর করে ম্যানেজ করে সুন্দর করে গুছিয়ে উত্তর দেওয়ার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ ডক্টর রণদীপকে। হ্যাঁ, আমরা স্টুডেন্ট, তোমরা যদি তোমাদের ছাত্রছাত্রীরা যারা আছো, যদি কোনো প্রশ্ন থাকে তুমি চটপট করে ফেলো। হ্যাঁ, কারণ আমরা অনেকটা সময় এগিয়ে এসেছি এবং ধীরে ধীরে আমরা এবার শেষের দিকে এগিয়ে যাব। শ্রেয়া? হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো প্রশ্ন আছে কিনা তুমি ইয়ে করো, তারপর আমরা আস্তে আস্তে এগোবো আর কি। হ্যাঁ, কারণ অনেকক্ষণ ধরে আটকে রেখেছি। না না, ঠিক আছে। আর সবাই আটকেও আছে, কেননা স্যাটারডে নাইট, তোমাদের তো অনেকটাই রাত হলো, কেননা না, আমরা ইন্ডিয়ানসরা কিন্তু এখন ধীরে ধীরে পাল্টে গেছে। ইন্ডিয়ানরা কিন্তু এখন আর মোটেই আর্লি রাইজার নয়, স্পেশালি যারা আর মানে শহরে গিয়ে থাকে, সবাই হচ্ছে একটু জলদি ঘুমাতে যেতে দিতে ওঠে এখন। আচ্ছা আচ্ছা, আমার একটাই লাস্ট কোয়েশ্চেন, এটা দিয়ে মানে সেশনটা শেষ করা উচিত। এই যে যেমন রণদীপ বললো, টু বিকাম আ গুড রিসার্চার, দ্যাটস আ ভেরি subjective questions, depends person to person. So become first of all, becoming a good researcher, first of all, you know, hoping for that perspective to become a good researcher, I think a student should become a good learner. So if exactly. we are a good learner, without because if we stop asking questions, our possibilities of finding new agendas or directions would be totally stopped. So what do you feel about that? So what is some of the criteria, rather not to say criteria, the basic points which a student need to establish him or herself in research? That can be in academics, that can be in industry also. Research can be in any form. So what, according to you, are the things should be there in a student? What I feel that a student should be there, as you have said, that you have rightly pointed out, that you should be a good learner, because yeah, you should. If you're not good learner, that you can't be a good team worker. So in research, publishing a paper with a first authorship is equally important with the publishing a paper with other contribution, because people also can point it out that okay, this guy can be a sole player but cannot be a good team worker. So maybe I can't select this candidate. I need a team player. So based on this criteria, I have arrived at in such place that, to me, good learner should be a first point. Second, you should be updated your research about your research. Many people I have seen that really surprised me, that they are continuously keep on trying to develop something, but without any literature survey. Maybe it has been published, maybe it has been done by some other professor in, I think, for 2 years ago or 2 months ago, you never know. But if you are not updating yourself by the current research, ongoing research, then you can't be a good researcher. You need to learn, you need to there is no problem that if you're doing the same thing what have been published, but you can have a new idea from the published research, right? Sometimes in our what is the trend in my research group, in our research group, we do have a group meeting in every Thursday, right? Every Thursday we do have a group meeting, and in each group meeting we need to present a slide
a single slide of each of the group member, what you have done in last 1 week. Okay, if you it's not about you need to present your success stories in 1 week, what you have achieved. It can be a failure also, it can be success story also, it can be a new observation also, it can be a new paper what you have read and what you motivated you also. It's not that you have succeed and you need to present. If you don't have any result, how can you present this? Not the goal of this one single slide presentation is just to get rid of your from taking out from your comfort zone of presenting, because several people are having problem of presenting themselves in front of audience. Okay, and this is one of the thing. And second, the updated, how far you have updated yourself with your current ongoing research, and what difficulty you have faced in your research, and how we think that you can overcome these difficulties. If you, maybe it will not work, but you should at least give it a try. Maybe that's how research should go, right? If you don't give a shot, it should never know that it is not going to work, or it will be maybe never going to work, or it can work. So it should be keep on trying. At least you should be good literature surveyor, and you should be systematic investigator, what I have said earlier. You should be you can't jump to the application directly. You need to optimize your material first. Maybe the material has been reported earlier, but reported for other application. But if you directly jump to the application and thinking, oh, this is not going to work for a good application, maybe so no need to work with this. No, maybe from this, my supervisor once said, because I have found the same kind of experience I want to share. I was unable to reproduce one material in my PhD days, right? And after several trial, because I have developed one material, and the same recipe I want to try it with my internship with a dissertation student. I was unable to reproduce it. And after thoroughly checking, I'm actually working on crystallography, and I was sitting in the cafeteria. I was thinking why it is not optimized, because I was several times I have done this. Why it is not going to reproduce it? And that I have chalked it because I have done in winter that reaction, and this reaction I have done in the rainy season, which is full of humidity. So humidity also plays role in crystal growth. Okay, and that, for that reason, I have to change all the recipe, and I got success at that time. So what matters also a systematic investigator and proper maintenance of your laboratory notebook. What really matters for me, I have seen several people, they have just read a paper, and they put something in any notebook, and they just put reaction, and it got success, and they didn't found what was the recipe. And if you have a code, and you just maybe you are sitting sometime, and you just checking the code, what was that reaction, maybe you can reproduce and you can publish a good paper, right? So these are really a definition of a good researcher: good learner, good literature surveyor, good team player, good good systematic investigator, and last but not the least, good compiler. So thoroughly they have put every details, each of the details. My supervisor always said, even putting in your reaction, in between you putting your reaction, if you sneeze, also you put that I have sneezed at that time. Maybe the sneezing maybe help you to grow crystal. You never know. So research is serendipitous, right? So you never know what can be done. So this is all. This kind. So everything should be documented. That's Exactly. We do have nowadays we do in our institute, we do have electronic laboratory notebook, ELN. So many people are really lazy in writing. So for that reason, we have a electronic laboratory notebook. So everything is documented, and every results are transparent to each of the member. So there is no ambiguous thing that this data is manipulated or something. So there is no way.
So And another question, I apologize for holding you for so long. no problem. So another thing which I want to share with you, or rather with the audience also, in India, some of the interns or like the junior scholars, what they do is that they present their data to the faculties via pen drive, or without keeping any documented form, not via email. So Mhm. most of the candidates in India don't know that they should be sending all the research ideas or the datas via email, so that they can have a documentations and to claim their authorship also. So what they do is that they do it via pen drive, and this is a very common problem. I guess you also have heard Yeah. that Yeah. the authorship eventually passes on to someone else. So can you please enlighten the students regarding this matter, because this is a very sad thing also, and this is a very crucial thing, I think, so that all the students should go through. Yeah, I think in where we are standing, 21st century, I think pen drive is the most stupidest thing. I think we should be aware about this. We should not use pen drive anymore. What matters, I think, if you can buy at least a 1 TB hard drive, if you want to share like this. Otherwise, mail is the best option, or we are following some, because mail can be documented, or mail can be ocean of mails. So you don't know that what was the keywords you put when when you have sent to your professor, right? You can't search the exact keyword that you need to think. What we are doing, we do have a group server. We do have a group server, which is a Google Drive. And we generally put, every time I met with my supervisor before meeting, I generally put my presentation in his folder, so I can have a series of I generally meet with my supervisor each after 2 weeks. So generally here we do have a rituals that we need to meet with our supervisor individually at least one time after after 2 weeks. And you need to send the invitation to the supervisor based on their calendar, that whether he is free or not. You just check to the calendar and you can send. Before going to meet to the supervisor, you just put your presentation or any document to his folder in your name, so that you just what professor do, professor directly, I don't have any pen drive, I don't have any hard drive, I don't have any mail. He just connect his drive, and he just open a username password and just open my folder, and he's having all of the documents what I have put in. So he just open in his desktop or in his projector, and I just presented in front of you, and that's all. And in this way, I guess this is the best option. Even people are not having this option, I think Google Drive is the best way to secure your data. At least is having a large space. And please put date, and prioritize your research, because people cannot work, because if you want to publish good papers in a short time, I believe you need to work in a several research ideas at the same time, right? So but you need to prioritize that which research they need to be published first. So you should be prioritize your research, and based on this you should make your folder, and each of the progress should be put in this particular folder, so that you can easily sometimes you just recheck that how far I have progressed, and you can put your comments that what should be done next way. Because I have several five interns is working with me under me right now. So if I am doing like this, I couldn't have any trace, right, that how they are working. Even I have not present there, but they should work, right? So I should have, I am having a diary, I'm making a diary. So every five researcher, they put each of the work have been done today in the diary, and what to be done in the next day in the diary. And the diary is shared between six people, me including five researcher. And every time at night, after completion of my personal work or my research work, I generally go to the diary, I check what they have done. And if I feel that this is not good idea, and I just made a comment in the Google Drive, can you please do this, can you please do that. So they can follow up easily, and they can do this, and
they report me. This is where the research should be going on. Okay, I'm so sorry. There's a last question that this particular student or the candidate is not in Facebook. So that candidate have texted me that how easy or difficult it is for a candidate from a rural area to sustain in Europe. And I think so you are the one to answer this, and I'm also coming from Bhatpara. There's a place যেটা একটা মফস্বল জায়গা, তো মফস্বলের একদমই থেকে প্লাস একদম এক্সট্রিম রুরাল এরিয়া থেকে এটা সবারই কোয়েশ্চেন থাকে কতটা তারা মানিয়ে গুছিয়ে নিতে পারবে ওখানে গিয়ে। একদমই আমিও খুবই মানে আমিও মফস্বল থেকেই উঠে এসেছি। আসানসোল একটা সিটি, বাট আসানসোলের মধ্যেই আমি মানে গ্রামেই বড় হওয়া আমার, সুতরাং বাট হ্যাঁ মানে যেটা আমাদের মানে আমার মানে বলতে দ্বিধাবোধ নেই, মানে আমাদের দুই ভাইকেই বড় করার পিছনে যাদের সত্যি কৃতিত্ব আমার মা বাবা, তাদের কঠোর শাসন না হলে আর রামকৃষ্ণ মিশনের আমাদের ইয়ে না হলে, শাসন না হলে আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না। But apart from this, rural, if you think you are from rural background, you are already poor. You're already paralyzed, right? You should not think that you are coming from a rural background. And এখানে আমি যেটা দেখি আমি সুইজারল্যান্ডের কথা বলছি, there is no racism. মানে আমি এখানে দেখিনি কোনো রেসিজম, কোনো রকম আমি দেখিনি। হ্যাঁ, কিছু কিছু কান্ট্রিতে আছে, ইউরোপের এখনো আছে, সেটা বলতে দ্বিধাবোধ নেই। বাট আমার মনে হয় রুরাল জায়গা থেকে ডিরেক্টলি তুমি তো আর পিএইচডি করতে আসছো না। আই থিঙ্ক বিএসসি তোমার যদি রোল প্লে থাকে, বিএসসি টা এমএসসি টা তুমি ওখানেই করবে, তারপরে তোমার পিএইচডি বা পোস্টডক বাইরে করবে। আই থিঙ্ক বিএসসি এমএসসি তে তোমার যদি এই প্রবলেমটা থাকে, আমার মনে হয় কাটিয়ে নেওয়াটা দরকার। যতটা তুমি কাটানোর মেইন উপায় হচ্ছে টু বিকাম এক্সট্রোভার্ট। ইফ ইউ আর ইন্ট্রোভার্ট, you are you can't mix with the culture. You can't have a good friendship, good team to be work with. তার জন্য আমার মনে হয় মানে ভাষা এক থাকতে থাকতেই জিনিসটা কাটিয়ে ফেলাটা খুব দরকার। মানে বিএসসি এমএসসি তে বন্ধু বানাও, ঘুরতে যাও। অনেকেই গ্রাম বাংলা থেকে আসে, আমার অনেক বন্ধু গ্রাম বাংলা, আমি নিজেই গ্রাম বাংলা থেকে এসেছি। আমিও প্রথমে প্রচন্ড রকম ভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, কারণ আমার বলতে দ্বিধাবোধ নেই, আমি মাস্টার্স এমএসসি তে এসে প্রথম আমার কলেজে আমি মেয়ে দেখেছিলাম, রাজাবাজার সায়েন্স কলেজ। সুতরাং আমার স্কুলিং পুরোটা কোয়েট, আমার ব্যাচেলার্স নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পুরোটা বয়েজ হোস্টেল, আমার মাস্টার্স আসা আমি প্রথম মেয়ে দেখি। সুতরাং আমার ক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই টাফ হয়ে গেছিল, জিনিসটা কিরকম ভাবে গ্রাস করবো, বাট আমি স্টিল ওটাকে আমি প্রাধান্য দিইনি, কারণ আমি চেয়েছিলাম আমার গোল শুড বি ফিক্সড অ্যান্ড আই শুড মুভ অন। মানে তোমার যদি গোল ফিক্স থাকে, নরেন্দ্রপুরে আমি থাকতে থাকতে অনেক এরকম স্টোরি শুনেছি যারা নরেন্দ্রপুরে গ্রামেই অনেকের ছেলে অনেকে পড়াশোনা করেছে। ইভেন আমাদের মহারাজ এমন একজনের গল্প বলেছিলেন, আমার তার নাম মনে পড়ছে না, উনি জানতেনও না বেসিন যেটা হয় ওটাতে হাত ধুতে হয়। একদিন ওরা মানে খেলাধুলার পরে ও ডিরেক্টলি দেখছে বেসিনের উপর দাঁড়িয়ে পা ধুচ্ছে, তো ও জানতোই না বেসিনটা কিসের জন্য ইউজ হয়, মানে এতটাই রুরাল জায়গা থেকে। বাট সে নাকি এখন ইউনিভার্সিটি, সে নাকি এখন আমেরিকার টেক্সাস ইনস্ট্রুমেন্টেশনের ওয়ান অফ দ্য মানে রিজিওনাল ম্যানেজার। তো নেভার নো দ্যাট ওয়্যার দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড, রাইট? সো মানে আমাদেরকে ফার্স্টে মেন্টাল ব্লকেজটাকে সরাতে হবে। আমরা ছোট থেকে বড় জায়গায় যাওয়ার জন্যই এগিয়েছি, বড় থেকে ছোট জায়গায় জন্য না, আমরা নিচে থেকে উপরে ওঠার জন্যই আমরা চেষ্টা করে যাই সর্বতভাবে। বাট আমাদের যে সেটা সব ক্ষেত্রে ডিফিকাল্টি মানে রিসার্চেও হয়, আমাদের যে ব্লকেজ গুলো হয় সেগুলো তো আমাদের সারিয়ে তুলতে হয়, রাইট? সুতরাং সেখানে রিসার্চের ব্লকেজ গুলো যেমন সারিয়ে তুলি, আমাদের যেমন মানসিক ব্লকেজ গুলোকে যদি আমরা প্রথম দিকে সারিয়ে তুলি, তাহলে আমার মনে হয় না এই জায়গাগুলো খুব একটা পরবর্তীকালে মেইন বটলনেক হয়ে দাঁড়িয়ে যাবে, আমার মনে হয়। Correct. That's all the question. Thank you, Ranudi, for patiently আমি 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 আর 2 মিনিট একটু কষ্ট দেবো, আর 2 মিনিট আমার তরফ থেকে একটু কষ্ট দেবো। আচ্ছা, যেহেতু তুমি বাইরে এরকম একটা ভালো জায়গায় আছো, সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন ন্যাশনালিটির মানুষ এক জায়গায় জমায়েত হয়। আমাদের দেশে না গত বছর থেকে 4 বছরের বিএসসি শুরু হয়েছে, যেটা আমরা আগে আমাদের
ইজিলি আমার ওয়াইফ এই কথাটা আমার ওয়াইফের কাছ থেকে রিসেন্ট ট্রেন্ড গুলো আমি পাই আর কি। হ্যাঁ, তো 4 বছরে বিএসসি শুরু হয়েছে এবং পড়াশোনাটা কিন্তু এখন অপশনাল হয়ে গেছে। অপশনাল হয়ে গেছে মানে যে কেউ চাইলে 1 বছর করে ছেড়ে দিতে পারে, তাহলে পাবে সার্টিফিকেট ইন সাপোজ কেমিস্ট্রি। 2 বছর পড়লে পাবে হচ্ছে না 1 বছরের মধ্যে সার্টিফিকেট না কিছু একটা আছে, মানে 1 বছরে কিছু একটা দেবে। 2 বছর পড়লে সার্টিফিকেট ইন কেমিস্ট্রি, 3 বছর পড়লে ডিপ্লোমা ইন কেমিস্ট্রি, 4 বছর যদি কমপ্লিট করে দেন গ্র্যাজুয়েট অর অনার্স গ্র্যাজুয়েট ইন কেমিস্ট্রি। এবং কেউ চাইলে 1 বছরের মধ্যে ছেড়ে দিয়ে 4-5 বছর চাকরি করে এসে আবার সেকেন্ড ইয়ার থেকে কন্টিনিউ করতে পারে। মানে এইরকম প্রচুর This is blunder. This is, I think, going to be blunder. And I don't know that আমার তো মানে আমি পলিটিক্যাল অ্যাফেয়ার্স কিছু বলতে চাই না, এই শোটা আমি অতটা করতে চাই না, বাট দিস ইজ গোইং টু বি ব্লান্ডার। মানে বেসিক্যালি আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ইউরোপ বা ইউএসএ তে যেহেতু 4 ইয়ার্স এডুকেশন সিস্টেম চলছে, হ্যাঁ, তার সাথে অ্যাড পার করার জন্য আমরা এটা করলাম। মানে তোমার তরফ থেকে কি রকম, মানে আমাদের ছাত্রদের জন্য, মানে সেটা গভর্নমেন্টের উদ্দেশ্য যাই হোক, মানে ছাত্রদের জন্য কতটা কি উপকারী বা কিরকম কি হবে, তোমার কি মনে হয় ব্যক্তিগত মতামত? আমি একটা জিনিস কিন্তু আমি যখন বলেছিলাম তখন আমি বলছিলাম, আমি একটা জিনিস কিন্তু পয়েন্টটাকে বাদ দিয়েছিলাম, সেই পয়েন্টটাকে আমি ইচ্ছা করে বাদ দিয়েছিলাম, সেই পয়েন্টটা এখন আমি বাদ দিতে পারছি না। মানে এখন থেকে যদি ইউএস এর সঙ্গে তাল মেলানোর জন্য যদি এনারা মানে 4 বছরের কোর্সের সঙ্গে মানে ইয়ে করতে যান, তাহলে ফার্স্টেই যেটা গোড়াপত্তন করতে হয়, যেটাকে গোড়া থেকে বিনাশ করতে, সেটা হচ্ছে কাস্টিজম, সেটা হচ্ছে রিজার্ভেশন সিস্টেম, রাইট? মানে যেটার জন্য মানে মানুষের মানে বেশিরভাগ স্টুডেন্ট ইন্ডিয়া ছাড়ে, ঠিক আছে, বেশিরভাগ স্টুডেন্ট ইন্ডিয়া ছাড়ে, সেটা আমাদের মানে দ্বিধাবোধ নেই, মানে বলতে আমার দ্বিধাবোধ নেই, যেটা ইউএসএ তে নেই। ইউএসএ হোয়াট ম্যাটার্স, ট্যালেন্ট ম্যাটার্স, রাইট? Talent, that's why Indians are getting recognized in USA far more better compared to Indians in India, right? So মানে কেন হচ্ছে এটা, কেননা জাস্ট বিকজ অফ আমার 30 নাম্বার আমি পেলাম কোথাও সিএসআইআর এ, আমি বিইং এ একটা ডিপ্রাইভড ক্যাটাগরি থেকে হওয়ার পর আমি আইআইএসসি তে চান্স পেয়ে গেলাম, বাট আমি 100 পেলাম, সেখানে আমি আইআইএসসি তে চান্স পেলাম না, ওয়েদার আই এম হ্যাভিং এ মাচ মোর অ্যাডভান্সড রিসার্চ স্কিলস। এন্ড আমার যদি এইখানেই প্রবলেম থাকলে আমার 4 বছর বা এই 5 বছর যেটা যদি হয়, তারপরে আবার আমি জানি না ইউএসএ তে এই সিস্টেমটা আছে কিনা, আমি ইউএসএ তে এখনো যাইনি, মানে 1 বছর পর ছেড়ে গেলেও যে আবার ফিরে আসা যাবে, মানে তুমি যে কোনো সময় কন্টিনিউ করতে পারবে, এই জিনিসটা আমার ঠিক মানে একদমই সুবিধার মনে হচ্ছে না। তো ফোর্থ ইয়ারটা পুরোপুরি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর মতো আর কি, পুরোপুরি রিসার্চ আর কি, মানে ফোর্থ ইয়ারটা পুরোপুরি রিসার্চ ওরিয়েন্টেড। দ্যাট ইজ ভেরি দিস ইজ আই বিলিভ ওরা এটা ট্রাই করছে যে বিএসটাকে মানে এমএসসিটাকে ওরা একদমই রিমুভ করার চেষ্টা করছে, আই বিলিভ। মানে এমএসসি শুনছি আমরা যে 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, মানে যারা 3 ইয়ারে করবে তাদের 2 বছর এমএসসি, যারা 4 ইয়ারে বিএসসি করবে তাদের 1 বছর এমএসসি, মানে মাল্টিপল ভার্সনস। হ্যাঁ, মানে এই আর কি, মানে এটা যদি কম হয় ওটা বেড়ে যাবে, ওটা যদি কম হয়, এটা যদি বেশি হয় এটা কমে যাবে, মানে এই আর কি, মানে দাড়িপাল্লার মতো। বাট রিসার্চ যেমন ব্যাকগ্রাউন্ডটা ঢোকানো ঠিক আছে, আমি মানছি, বাট এই যে স্টেপ ওয়াইজ মানে ছেড়ে যেতে পারে বা এইটা আমার ঠিক সহমত আমি নই। যদি সত্যিকারই তাল মেলাতে হয় তাহলে গোড়াপত্তন করতে হবে এইখানে, মানে জানি না এই সিস্টেমটা কি আমার মনে হয় এই সিস্টেমটা আমার মনে হয় মানে ইউনিভার্সিটি ইউজিসির গাইডলাইন্স কি না আমাদের স্টেট ব্যাংক ইউজিসির গাইডলাইন, তাহলে তো মানে করতেই হবে এটা, তাহলে তো করতে, কারণ ইউজিসি অলরেডি একটা ব্লান্ডার করে ফেলেছে, প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলোশিপ, উইচ আই নেভার ক্যান গেট আন্ডারস্ট্যান্ড why 70,000 for some people, why 37,000 for the same category student. I'm working with the same merit, I'm working with the same even advanced research skills in the same lab, and I am seeing that the guy doesn't have any research skill and he or she is paying getting 70k in a month, and I'm not even getting my salary in a timely manner. Then it's a completely discrimination. Already it has been discriminated from the root point, right? So there is no way of thinking of comparison of US from the time being. I believe you should focus root, then you should go to the stem. There is already poison in the root. How can I go to the stem, right? Another thing I think so what matters is that there is no just like Ranodeep said, there is no funding, there is no
proper ample amount of equipments and available amenities available in lab. A person who wants to go just for a spectrophotometer, that student have to get harassed every day just for a spectrophotometer. And we are debating with the topic of 4 years, 2 years on a national level. It's pointless. And the most problematic is that Indian system education is that the 4 years whatever they are studying, when they are studying it in a college, some of the college deliberately don't allow the students to go for internships in different labs. So they are refining themselves in that that well only. That's their college. They are not getting exposed to the different probabilities, possibilities of research in the different departments or different labs. So when they are applying either in India or in suppose আমি ল্যাবে এক্সপোজ করতে পারছি না, আমি কলেজে পড়ে যাচ্ছি, আমাকে কলেজ থেকে বেরোতে দিচ্ছে না, না আমরা অ্যালাউ করবো না, আমরা ইন্টার্নশিপ করতে দেবো না, এবং আমি সেই স্টুডেন্টটাকে চাইছি ও যখন সে আমার ল্যাবে আসছে সে যেন ফ্যাক্স একেবারে আসলেই ফ্যাক্স চালিয়ে দিচ্ছে, ওইখানে আমার এক্সআরডি চালিয়ে দিচ্ছে। আরে কি করে চালাবে? সেই বাচ্চাটা তো শুধু জানে এক্সআরডি জিনিসটা কি হয়, সে তো জীবনের চোখেতেও দেখেনি যে এক্সআরডি জিনিসটা কি হয়। এক্স্যাক্টলি, মানে করাটা দরকার 4 বছর করুক, 4 বছর করুক বা 3 বছর করুক, যাই হোক, বাট এর সাথে সাথে একটু লুক্রেটিভ স্কিমও থাকা দরকার যেটা বাচ্চাদের ইন্সপায়ার করবে, রাইট? আমি 4 বছর করলাম, হয়তো এমন কিছু এমওইউ ওরা করলো যেটাতে 4 বছর করার পর একটা সার্টেন সিজিপিএ পাওয়ার পর তুমি 2 মাসের জন্য হয়তো কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। এরকম করুক, মানে এটা করলে তো একটা ব্রিলিয়েন্ট মাইন্ড আরো বেরিয়ে আসবে না? বাট এসব আমার মনে হয় ওয়ার্থলেস বলাটা। না, তবে এই এখন বিএসসি মানে এখন যেটা মানে বেঙ্গলে, আমি অন্য স্টেটের কথা বলতে পারছি না, বেঙ্গলে একটা খুব সিরিয়াস কন্ডিশন, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, বায়োলজি হোক, এই সাবজেক্টগুলোতে না অনার্সে পড়ার জন্য স্টুডেন্ট সংখ্যা রীতিমতো কমছে। এবং আমার বহু বন্ধু বান্ধব হচ্ছে কলেজে পড়ায় বা পড়ায়, তাদের কাছে এখন খবর নেই। তারা বলছে গত বছর তো 20 জন অ্যাপ্লিকেশন করেছিল, ভর্তি হয়েছিল, এবছর তো 10 জনও হয়নি বা হবে না। এরকমও আছে, আমি এরকমও দেখেছি গোটা কলেজে একটা ইয়ারে একটা ডিপার্টমেন্টে 1 জন পড়ছে, সেটা কিন্তু খোদ কলকাতার কলেজ, ভবানীপুর, এই আলিপুর, আমাদের ওই চত্বরের কলেজ, একটা সাবজেক্টে 1 জন স্টুডেন্ট আছে, ভর্তি হয়েছিল 30 জন, থার্ড ইয়ার আস্তে আস্তে 1 জনে দাঁড়িয়েছে। এবং এখন যেটা হচ্ছে, মানে এটা আমার ব্যক্তিগত মতামত, মানুষজন, হ্যাঁ, মানুষজনের তো জীবনে অর্থ উপার্জন, নিজেকে বা নিজের সংসার বা নিজের পরিবার পরিজনকে ভালো রাখার জন্য অর্থ উপার্জন প্রয়োজন, কিন্তু এখন সেই অর্থ উপার্জনের তাগিদটা হয়তো, তাগিদ বলবো না, মানে মানে ইচ্ছাটা হয়তো অনেক আগে থেকে হচ্ছে, নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার আগে থেকে আর কি অর্থ উপার্জনের তাগিদ। ফলে এখন দিনকাল এরকম হয়ে যাচ্ছে বাঙালিদের যে আমি পড়াশোনা ছেড়ে দেবো, যা হোক করে কিছু একটা করবো আর কি, মানে আমার মনে হচ্ছে এটা। আর মোরওভার আমাদের সময়তে মানে এত রকম মানে উপায় ছিল না, মানে আমরা বেছে নেওয়ার মতো। এটা একটা ওয়ান অফ দা, মানে আজকালকার মনে হয় আমার আন্ডারে একটা ছেলে কাজ করছিল কিছুদিন আগে আইআইটি দিল্লির, মানে সে আইআইটি দিল্লিতে বিটেক করছে বায়োকেমিস্ট্রিতে, মানে সেখানে রিসার্চ করতে এসেছিল, ইন্টার্নশিপ করতে এসেছিল। মানে আমি বললাম যে, প্রথম দিন জিজ্ঞেস করি হোয়াটস ইউর লং টার্ম গোল, আমাকে বলছে अंधा पैसा कमाना है। ठीक है ठीक है, आई एम एग्री विथ यू, अंधा पैसा कमाना है, বাট হাউ? বাট বলছে যে আমি ফটোগ্রাফিতে একটা আমার ফটোগ্রাফিটা আমাদের ইয়েতে ডিরেক্টর হয়ে গেছি। বললাম হোয়াট ডাজ ইট মিন? মানে তুমি বায়োকেমিস্ট্রিতে বাট আমি বেশি মুখ লাগাতে যাই না ওদের সাথে, কেননা মানে কি বলতে কি বলে ফেলবে। আমরা তো সেরকম থেকে আর কি সেরকম ব্যাকগ্রাউন্ড থেকে বিয়ে করি না, বাট ওরা যেহেতু আইআইটি অ্যান্ড বিটেক অলরেডি কোয়ালিফাইড বা এসব, বাট ওদের কাছে ও দিনরাত কোডিং করছে। এখন এই কোডিংটা মানে এমন লেভেলের চলে গেছে, মানে এটা হচ্ছে আর সবার কাছে একটা কি বলবো, ওই কি বলে ওটাকে, আমার ঠিক কথা আসছে না, ওই যেটা যে কোনো সাথে অ্যাসোসিয়েটেড করা যায়, কনসালটেন্ট হয়ে যাচ্ছে। তাতে একটা ছোট একটা সার্টেন টাইমে কিছু 10-15 হাজার টাকা বা 20,000 টাকা কোনো একটা কোডিং করে দিলি 10-15 হাজার টাকা পেয়ে যাচ্ছে। মানে কিছু 3-4টা প্রজেক্ট করলি এক মাসে 60,000 টাকা। তাহলে তুমি বলো, তাহলে অনার্সটা পড়বে কারা?
মানে এই ধরনের এত ছোট ছোট স্মল স্কিমস বেরিয়ে গেছে, মানে যার জন্য আর মানুষের চাহিদা অবভিয়াসলি। এবার মানুষের চাহিদাটা মানে সোশ্যাল সাইট বা আমাদের সময় তো এত কিছু ছিল না। আমাদের সময় শুধু পড়াশোনা ছিল, আর যদি নাম্বার খারাপ হতো তাহলে বাবা মার শাসন ছিল। আর তো কিছু ছিল না, আমাদের উপায় ছিল না কিছু। তাই এদের কাছে অনেক উপায়, ঠিক আছে। এবার এদের থেকে মানে এবার এদের সাথে মানে তুমি পেরে উঠবে না, এদের সাথে এদের কাছে বলতে গেলে না, শোনার জন্য তোমার ধৈর্য নেই। আগামী দিনে আমার মনে হচ্ছে এটা, যেটা এখনকার ট্রেন্ড এখানে কলকাতায় অন্তত, যে সাবজেক্ট গুলো সেলফ প্রফেশন তৈরি করতে পারবে না, আমার মনে হয় সেই সাবজেক্ট গুলোতে ধীরে ধীরে মানুষের ইন্টারেস্ট কমবে, ছাত্রছাত্রীদের ইন্টারেস্ট কমবে। এটার মানে জন্য সেই, এটার জন্য শিক্ষা ব্যবস্থাই দায়ী, এটার জন্য শিক্ষা হ্যাঁ ব্যবস্থাই দায়ী। হ্যাঁ, মানে মানে আমি যদি মেডিকেল পড়ি তাহলে ডাক্তার হতে পারবো, অ্যাটলিস্ট নিজে চেম্বার খুলে কিছু করতে পারবো, একদমই ইঞ্জিনিয়ার হলেও কনসালটেন্ট একদমই হতে তাই, পারবো। একদমই তাই। টিভি খুললেই যেটা দেখা যায় সেটা হচ্ছে দুর্নীতি। টিভি খুললেই যেটা দেখা যায় সেটা হচ্ছে রাস্তায় শিক্ষকরা বসে অবস্থান বিক্ষোভ করছে আমাদের চাকরির জন্য। তাহলে সেটা সে দেখি, সেটা যদি দেখি একটা বিএসসি অ্যাসপিরেন্ট যদি সেটা দেখে আর বাবা মার সাথে বসে দেখে, আমাদের সময় আমরা মনে পড়ে না আমার মানে এরকম কোনো দেখতাম বলে, যেটা যা হতো ভেতরে ভেতরে হতো, বা আমাদের সময় অত ছিল না, অত ফোরকাস্ট আসতো না। বাট এখন এই টিভি খুলছে, হয়তো কেউ একজন বিএসসি অ্যাসপিরেন্ট সে সন্ধ্যেবেলায় চা খেতে খেতে দেখছে যে একজন পুলিশ মানে বিভৎস পেটাচ্ছে একজন অবস্থানরত বিক্ষোভ স্কুল শিক্ষককে। তাহলে সেটা দেখে কি চাইবে যে পিএসসি পড়তে? কেউ চাইবে না। বাবা তুই যা পড়ছিস ভাই নিজে একটা দোকান খুলে দি, তাই কর। মানে এই ধরনের জিনিসগুলো মাথায় ঢুকে গেলে বা আমার চোখে দেখতে পেলে অবশ্যই আস্তে আস্তে আমাদের শিক্ষা মানে এই কমে আসবে এগুলো। মানুষ যেটা ভুলে যাচ্ছে, এবার ইঞ্জিনিয়ারিং মানে যেটা ইঞ্জিনিয়ারিং শিক্ষা, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ এক্সেলেন্স করার জন্য কিন্তু বেসিক সায়েন্স আগে ডেভেলপ হতে হবে, তারপরে কিন্তু ইঞ্জিনিয়ারিং সায়েন্স ডেভেলপ করতে হবে। নিশ্চয়ই ফান্ডামেন্টালস, আমি আমরা প্রচন্ড যদি ফেভার। আমরা যদি বেসিক সায়েন্স বা ফান্ডামেন্টাল সায়েন্সকে গলা টিপে মেরে দিই, ইঞ্জিনিয়ারিং কিন্তু আর ডেভেলপ করবে না। আজকে একদমই ফিজিক্স একদমই ইলেকট্রনিক্স আসতো না, আজকে একদমই কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আসতো না, আজকে একদমই বায়োলজি না থাকলে বায়োটেকনোলজি আসতো না। একদমই তাই। আর আমি ব্যাপারটা দেখতে আমি ব্যাপারটা যেটা খুবই বেসিক। আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, আই এম হ্যাঁ, সরি। নো প্রবলেম। যে ডাক্তারি প্রফেশন ভেরি নোবেল প্রফেশন। যেহেতু আমি টাটা মেডিকেল সেন্টারে ফর আ ভেরি লং টাইম আই হ্যাভ গিভেন সার্ভিস দেয়ার বিইং আ সায়েন্টিস্ট। সো আমি একটা জিনিস আমি না খুব জিনিসটা বুঝেছি, ডাক্তাররাও না টোটালি বেসিক সায়েন্সের উপরে ডিপেন্ডেন্ট। আমরা যদি অ্যানালিসিস করে নাই তাদের হাতে দিতে একদম পারি যে একদম রোগটা কি হয়েছে, সবাই তো বিধানচন্দ্র রায় নয় যে দেখি বুঝে গেল যে কি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের তো অ্যানালিসিস করে দিতে হবে মিউটেশনটা কি হয়েছে, কি রয়েছে, তার প্রোটিন এক্সপ্রেশনটা কি রয়েছে, না হলে একদম ক্যান্সারটার ট্রিটমেন্টটা করবে কি করে? কোভিড এর সময় লোকে ওষুধ খুঁজছে ওষুধ খুঁজছে ওষুধ খুঁজছে, কে ডাক্তার কি বাড়ির থেকে রান্নাঘরে বানিয়ে নিয়ে আসছে? নট পসিবল। পুরোটাই কে ইন সিলিকো স্টাডিজ, পুরোটাই ইন সিলিকো স্টাডিজ, কম্পিউটেশনাল স্ক্রিনিং, আদারওয়াইজ ইট উইল নেভার বি হ্যাপেন ইন দিস টাইম ফ্রেম, রাইট? আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, আজকালকার স্টুডেন্টদের আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে খুব মজাদার একটা জিনিস, যেটা আমি দেখেছি অনেক আমার জুনিয়ররাও করছে। সেটা হচ্ছে when they are established, কিছুটা হলেও একটা জায়গায় তারা দাঁড়িয়েছে, তারা মানে তারা আর পড়াশোনার মধ্যে নেই, তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে এসে রয়েছে, দে আর giving advice like different journals, মানে যেমন ফেসবুক ইউটিউবে হয়, and they are getting currency from there, that if we are helping you out, ওইখান থেকে আমরা একটা কারেন্সি পেয়ে যাব। ভার্মে যাক আমার পিএইচডি, ভার্মে যাক আমার রিসার্চ, আমার প্রাইমারি ফোকাসটা হচ্ছে আর কিছু পয়সা তো তুলে নি এখন, মানে হ্যাঁ, আসছে। একদম এবং এবং রণদীপ এটা বুঝবে যে ওরও কিছু জুনিয়র রয়েছে, তারা হয়তো কিছুটা একটা জায়গায় রয়েছে, and they are একদম highlighting that part. I am from this brand, so come to me, I'll give you my speeches, pay একদম me, I'll back some money from you, and eventually তারপরে তুমি বাঁচো মরো আমার কিছু দেখার দরকার নেই, আগে তো আমি টাকাটা নিয়ে নিই ব্যাস। একদম একদম একদমই এর কোর্স কোর্স টাইপের মানে ইনফ্লুয়েন্সার কোর্স। ইনফ্লুয়েন্সার কোর্স, একদম একদম একদম। এবং তারা কিন্তু এখনো পর্যন্ত নিজেও জানে না নিজেরা ভবিষ্যতে কি একদমই করবে। একদমই তাই। তাদের কাজই হচ্ছে তাদেরকে বকে যাওয়া, একটা টাইম লাইন, একটা একটা সার্টেন টাইম লিমিট তাদের ক্রস করা, টু মনিটাইজ দেয়ার চ্যানেল and certain time, and after then maybe they can switch to other profession at some point of time, which maybe they never dreamed of. So you এবং don't know. তারা
they claim themselves to be researchers, কিন্তু তাদের পেজে একটা রিসার্চ রিলেটেড বা এইটা করে এই সোসাইটিতে ভালো হবে, ওইটা করলে এটাও হবে, গ্রিন রিসার্চ, ঠিক আছে, বা এইভাবে ওই সমস্ত তুই কিন্তু পাবি না। না না না, সেটা একদমই তাই, একদমই ঠিকই বলেছে। এটা হচ্ছে একটা ব্যাপার। তো দ্যাটস ইট। ওকে, না অনেকক্ষণ সময় দিলেন রণদীপ, মানে আমরা খুবই অভিভূত এবং দর্শকরাও আশা করি অনেক ভালো লাগলো। অনেক ইনফরমেশন পেয়েছে এবং এটা একটা সুন্দর আড্ডা হয়েছে, মানে শনিবার একদমই। সন্ধ্যে এত সুন্দর একটা আড্ডা হতে পারে এবং একদম খোলামেলা আড্ডা। এখানে আমি বলছি নাথিং ইজ স্ক্রিপ্টেড, নাথিং ইজ রিটেন, নাথিং ইজ ডিসকাসড আর্লিয়ার। একদমই ওই নেগেটিভ কথা এসছে। হ্যাঁ, মোমেন্টে যা আসে, মোমেন্টে যে একদম কথা মনে আসে, মোমেন্ট অফ ট্রুথ, একদমই তাই। আমি ভেবেছিলাম যে মানে যেহেতু এটা আমার থেকে অনেক জুনিয়রদের জন্য, আমি ভেবেছিলাম যে আই শুড বি প্রেজেন্ট অ্যাজ এ দাদা, মানে এল্ডার ব্রাদার, মানে মানে যাতে ওরা স্বচ্ছন্দ বোধ করে। আদারওয়াইজ if I am being present as a professional thing, they may be not interested in questioning some very this kind of questions, right? That's my goal and I have succeeded, I feel so far. আচ্ছা, আমার তরফ থেকে আরেকটা রিকোয়েস্ট আছে, আমাদের যারা ফলোয়ার্স আছে বা স্টুডেন্ট আছে, যদি কারোর কোনো সাহায্য দরকার হয় কেমিস্ট্রি ফিল্ডে, যদি কোনো দরকার হয়, তাহলে একটু তোমার মেল আইডিটা যদি আমাদের সাথে শেয়ার করে দাও, হ্যাঁ, আমরা তাহলে যারা যোগাযোগ করতে চাইবে আমরা মেল আইডিটা দিয়ে দেবো, তারা নিশ্চয়ই। একটু তাদের মানে তারা একটু তাহলে হেল্প হবে তাদের আর কি। হ্যাঁ, আমার মেল আইডি আমার নামটাই, আমার নামের ফার্স্ট নাম রণদীপের আরটা ছোট, আর গোস্বামীর জিটাও ছোট, এবার এই দুটোর মধ্যে একটা গ্যাপ থাকবে, রণদীপ ডট গোস্বামী @epfl.ch। আর MDIP রণদীপ ডট গোস্বামী হ্যাঁ, @epfl.ch। EPFL.ch। হ্যাঁ, আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, যারা চাও তোমরা ইয়ে করতে পারো, ডক্টর রণদীপ গোস্বামীর সাথে যোগাযোগ করো, তোমাদের যদি কোনো দরকার পড়ে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা মোটামুটি ইয়েস, সৃজন, আমি এটা চ্যাট বক্সে, মানে তোমার ঠিক চ্যাটটার উপরে চ্যাট বক্সে আমি লিখে দিয়েছি, তোমরা কপি করে নাও। আচ্ছা, অনেকেই থ্যাংক ইউ, অঙ্কুর বলছে থ্যাংক ইউ, নম্রতা গিয়া বলছে যে আজকের সেশনটা খুব সুন্দর হলো। তো আমাদের সমস্ত দর্শকদের তরফ থেকে শ্রেয়া আর ডক্টর রণদীপকে অনেক 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 ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, এবং আশা করব এরপরে যখন কলকাতা আসা হবে, ইন পার্সন একবার দেখা হবে, তখন সামনে বসে আড্ডা হবে। নিশ্চয়ই প্লেজার, নিশ্চয়ই। তো আমাদের তিনজনের তরফ থেকে এবং সম্পূর্ণ জ্যাম কোচিং পরিবারের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। আজকের মতো রাখছি, আবার পরে কোনো সময় দেখা হবে। গুড নাইট এভরিওয়ান। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন।